সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএসটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, এসএসটিভি সাপ্তাহিক আয়োজনে আমাদের আজকের আলোচ্য বিষয় বাজেট ভাবনা। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, আছেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক আনোয়ার হোসেন, আমার বাম পাশে আছেন এফবিসিসিআই এর পরিচালক খন্দকার রুহুল আমিন সিআইপি এবং এফবিসিসিআই এর সাবেক সহসভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনাদের চারজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি বদিউর রহমান আপনার কাছে যেতে চাই। আমরা বাজেট নিয়ে আলোচনা করতে চাই। সামনে যে বাজেটে অনেক চ্যালেঞ্জের অনেকগুলো দিক আছে। তার মধ্যে বলা হচ্ছে যে ডলার সংকট বা মূল্যস্ফীতি রোধ করা একটি বড় ধরনের চ্যালেঞ্জ হবে এই বাজেটে। আমরা যদি সেদিকে আলোকপাত করতে চাই, সম্প্রতি সময়ে বেশ আলোচনায় আসছে দুর্নীতির বিষয়টি। আপনি কি মনে করেন যে দুর্নীতি একটি বড় ধরনের চ্যালেঞ্জ বাংলাদেশের আর্থিক খাত ঠিক রাখার ক্ষেত্রে? ধন্যবাদ। বাজেট ভাবনা, কেমন বাজেট চাই, এগুলো নিয়ে তো আপনাদের এখানে আগেও দু তিনটে অনুষ্ঠানে এসেছি। অন্যান্য এত টেলিভিশন, তারা তো বিষয় খুঁজে পায় না। এখন বাজেটটা তো চাপা পড়ে গেছে। এখন আপনার ওই যে কোন এমপি হত্যা হইল, সোনা চোরা সালাম থেকে শুরু করে কি কি ব্যক্তিগত বা কি, সেটা বড় হটকেক। তার মধ্যে বাংলাদেশের রেওয়াজে সবচাইতে মজার জিনিস হইল, একজন সেনা প্রধান অভিযুক্ত হলেন, তাকে নিয়ে এখন কথাবার্তা উঠতেছে, সাবেক জেনারেল আজিজ সাবেক। তারপরে পুলিশ প্রধান বেনজির আহমেদ। এক সময় বেনজির তখন আমার ডিপার্টমেন্টেরই ছাত্র, আমাদের একটু জুনিয়র, এরা যে ব্যাচে জয়েন করছে, আমার সিগনেচারে অ্যাপয়েন্টমেন্ট ওদের ওগুলোর মোটামুটি। তো বেনজির কত পাওয়ারফুল, যখন ডেপুটি মেট্রোপলিটন কমিশনার, তখন একটা অনুষ্ঠানে রাজারবাগে আমাকেও দাওয়াত দিয়েছিল, সেখানে গিয়েছিলাম। তখন বেনজির বলতেছিল যে মেট্রোপলিটন কমিশনের এদের যে রুল আছে, কেউ যদি ঝামেলা করে ঢাকার থেকে বের করে দিতে পারবে, এরকম ক্ষমতা, বহিষ্কার করার ক্ষমতা। হ্যাঁ, ক্ষমতা, বহিষ্কার করার ক্ষমতা। আমি এখন তো মুখ দেখাইতে পারি না। যখন লোকজন বলে যে তোমার ডিপার্টমেন্টের বেনজির, মুখ দেখানোর উপায় থাকে না। একটা পুলিশ প্রধান, মুখ দেখানোর উপায় থাকে না। সেনা প্রধান থাকে না। এর আগে প্রধান বিচারপতি একজন দোষী সাব্যস্ত হয়ে পালাই গেল, আবার আসিব ফিরে বলে আর আসলো না। তার আগে আরেক প্রধান বিচারপতি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেল। তো এই যে লাইন ধরে হচ্ছে, এর মধ্যে আমাদের আমলা সচিব আছে বোগাস, যে মুক্তিযোদ্ধা হয়ে আবার চাকরি করে, কোনো শাস্তি হয় না। তো বাজেট আপনার এখন একটা তলানির ইস্যু, এই জাতীয় বড় ইস্যুগুলোর মধ্যে। তার মধ্যে গোস্তের কিমা করা, হাড় আলাদা করা, এগুলা নিয়ে যেসব কথাবার্তা। তারপরেও আপনারা যখন বাজেট নিয়ে বলতেছেন মূল্যস্ফীতি হবে, আজকে আবার 30শে মে প্রেসিডেন্ট জিয়ার মৃত্যু দিবস। তো ওদেরটা তো ছোট্ট করে খবর ছাপবে এখন, যেহেতু ক্ষমতায় নাই। মৃত্যু যখন টানে কাউকে, এটা আমি শুধু আমার নিজস্ব একটা বিশ্বাস যে আরও ফার্ম হইল সেটার জন্য। তো 43 বছর আগে তখন আমি ক্যাবিনেট মিটিংটা আমি দেখতাম, নোটিশ করার অংশটা সেকশন অফিসার হিসাবে। রুলস অফ বিজনেস অনুযায়ী ক্লিয়ার 4 দিন আগে ক্যাবিনেট মিটিংয়ের নোটিশ দিতে হইত। আমরা নোটিশ, শুক্রবারে তখন মিটিং হইতো 7:30টায়, রোববার সাপ্তাহিক ছুটি ছিল। আমরা মঙ্গলবারে নোটিশ দিলাম। কর্নেল মাহফুজ আর ফাঁসি হইল, ইয়ার অত্যন্ত বিশ্বস্ত লোক ছিল, সব সময় সাথে থাকতো। চট করে পরের দিন টেলিফোনে বলল যে মিটিং হবে না, নোটিশ দিয়ে দেন, মিটিং ক্যান্সেল করেন। কারণ জিয়াউর রহমান সাহেব তখন ইরান ইরাক যুদ্ধের উপরে যে আলকুজ কমিটি ছিল, সেখানে হাবিব সাত্তির সাথে মিটিং করার জন্য যাবেন। মিটিং ক্যান্সেল করে দিলাম। তারপরের দিন আবার বললো যে না, মিটিং হবে, উনি যাবেন না, ওই ক্যান্সেলেশন নোটিশ ক্যান্সেল করলাম। আবার টেলিফোনে সবাইকে জানালাম। তারপরে বললো যে, পরে দিয়ে আবার বললো যে না, আবার ক্যান্সেল করেন। উনি চিটাগং যাবেন, সেখানে ওই বাজাদের নিজস্ব আভ্যন্তরীণ কিছু ওই কি কারা কারা আছে, কুলি সুলতান ফুলতান লইয়া কারা কারা একটু বিবাদ হইতেছে, ঝামেলা হচ্ছে, যাবেন। তো আমার যেটুক অ্যানালজি, সেই 43 বছর পরে এখনও আমি ফিল করি, মৃত্যু যদি টানে তাহলে মিটিং হবে না, আবার হবে, আবার হবে না, আগে গেল চিটাও।
এই যে ঘটনাটা বড় করুণ লাগলো। পরের দিন সকালে প্রথম জানাজা তো আমরা ওই আউটার স্টেডিয়াম, যেখানে মাওলানা ভাসানীর বক্তৃতা শুনতাম, এখন তো মার্কেট করে ফেলছি। যে সরকারি যখনই আসে, যত খোলা জায়গা থাকবে এগুলো একভাবে না একভাবে দখল করে ফেলে। তো সেখানে প্রথম জানাজার সময় দাঁড়াইলাম এমন দুই লোকের পাশে, যে একজন শাহ আজিজ আর একজন সবুর খান। দাঁড়াইয়া যে বেকায়দায় পড়লাম, যাক সেটা ব্যক্তিগত, ওইগুলা দুইজন মারা গেছে বলবো না। ওইটার সাথে এখন যে অবস্থা হচ্ছে, আরেকটা মৃত্যু, এই যে আমাদের এমপি সাহেবের মৃত্যু, একজন এমপির মৃত্যু, যে যেভাবে তাকে যেগুলো পত্রপত্রিকা দেখি, তার সাথে দুই বাহিনী প্রধানের যে খবর আসছে, দোষী সাব্যস্ত হওয়া, ভাইকে মুক্ত করানো, দোষী এই সে, আমেরিকা আবার তাকে বন্ধ করলো যাওয়া বন্ধ, বেনজিরের কি শত শত বিঘা, কি পত্রিকায় দেখে যে তার চাইতে তার স্ত্রী সন্তানের সম্পদ বেশি। ওরে বাবারে, কি যে অবস্থা হইতেছে! তো এইগুলোর মধ্যে আপনারা এই মরা বাজেট নিয়ে আলাপ করতে চান কেন? বাজেটটা তো যা হওয়ার হবে, সরকার প্রধান যেভাবে গাইডলাইন দিবে সে অনুযায়ী হবে। মূল্যস্ফীতি, ডলারের মূল্য, এগুলো চ্যালেঞ্জ হবে কিনা, যেখানে দুর্নীতি কোনো রকমের নীতির মধ্যে নাই, দুর্নীতিও এখন নীতি ছাড়া হয়ে গেছে, সেই জায়গায় আপনি, আগে আমরা বলতাম ঘুষের অন্তত একটা গুডউইল আছে, কারণ ঘুষ নিলে ওই লোকটা কাজ করে, এটা বলতো যে হ্যাঁ এই বেটা ঘুষ খাইলে কাজ করে, ঘুষের একটা গুডউইল ছিল। এখন তো সেই গুডউইলও নাই, এখন ঘুষের গুডউইলও তো নষ্ট হয়ে গেল। এই রকম অবস্থার মধ্যে যে আপনি বেনজিরকে দেখেন, বেনজিরের যে নজির স্থাপন করলো, এটা আপনার বেনজির বুটু না, যে নজির স্থাপন করলো, যেটা হইতেছে, এটা তো মুখ দেখাইতে পারতেছি না। কারণ কি? কারণ একটা হইল, রাজনৈতিক নেতৃত্ব যদি পৌঁছে যায়, পলিটিক্যাল লিডারশিপ যদি রটেন হয়, তাহলে এটা ঘটে পরিষ্কার, লিডাররা খুলে যায়। কিন্তু তারপরেও তো পলিটিক্স ছাড়া তো আমাদের উপায় নাই। এই যে আমরা শেখ হাসিনার কত কড়া সমালোচনা করি, অনেক সময় বলি এইটা করে ওইটা করে, একমাত্র ব্যক্তি, এক ব্যক্তি গণতন্ত্র, উপায় নাই তো। তারে বাদ দিয়ে আবার আনবেন কারে? আবার হাওয়া ভবন আনবেন, আবার ওইটা আনবেন, তো মন্দের ভালোর মধ্যে তো আবার ঘুরে ফিরে এখানে যেতে হচ্ছে। তো পলিটিক্যাল নেতৃত্ব যখন পৌঁছে, তখন এই আপনার আমলা পৌঁছে, বাহিনী প্রধান পৌঁছে, সুবিধা পায়, এবং ওই যে জিন্টু মাপ পেয়ে যাবে, তাহেরের পোলা বিপ্লব নাকি মাপ পেয়ে যাবে ফাঁসির আসামি, আবার এখানে কোন বাহিনী প্রধানের ভাই সে মাপ পেয়ে যাবে। আপনি এইগুলা করতে গেলে এরকম হবে, এগুলা করার কথা না। নিয়ম নিয়ম এত স্তর পার হইয়া, রিভিশন হইয়া, সবটা করে প্রেসিডেন্ট পর্যন্ত ক্ষমা চাওয়া না চাওয়া পর্যন্ত গিয়ে যদি ফাঁসির আদেশ হয়, তাকে আবার মাফ করেন কেন? ওই জিয়াউর রহমান করে গেল না, গমির উদ্দিন প্রধানের পোলা একটা, শফিউল আলম প্রধান, মহসিন হলের 7 খুন। হ্যাঁ, তো কি বুঝলেন আপনি? 7 খুনের প্রধান, তো তার জন্য তো কিছু না, জিয়াউর রহমান করছে, অসুবিধা কি? হে তো কত খুন করছে। তো তার যদি আরো বড় খুনের ওস্তাদ হয়, 7 খুনের লোকরে মাফ করলে ক্ষতি কি? এই যদি রাজনৈতিকের অবস্থা হয়, সবটাতে পছন্দ ধরে, তাহলে এই খবরগুলো চাওড়া হবে। এর মধ্যে আপনি নীরব বাজেট নিয়ে বলেন, মূল্যস্ফীতি, দুর্নীতি, দুর্নীতি চলবেই। বদিউর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। আনোয়ার হোসেন, বদিউর রহমান অনেক কথাই বললেন যে বাজেটের আলোচনা, বাজেট আসলে এখন তলানিতে। আমরা যে কথা বলছিলাম যে বাজেটের সামনে যে চ্যালেঞ্জগুলো, যিনি চোরাচালানের কথা উল্লেখ করেছেন, তিনি, আপনি নিজেও একজন জুয়েলারি ব্যবসায়ী, চোরাচালান আপনার সেক্টরেও অনেক কিছু ইঙ্গিত করে। ওনার শোনা তো ইম্পর্টেন্ট জিনিস চোরাচালানের জন্য। আমার শোনা না, মানে সারা দুনিয়ারে শোনা, আমি শোনার ব্যবসা করি। ধন্যবাদ বদিউল আলম সাহেব। আমি বদিউর রহমান, বদিউর রহমান নামটা ভুল করেন না, বদিউর রহমান সাহেব, আমি আন্তরিকভাবে দুঃখিত। না ঠিক আছে, মানে অনেক সময় ভুল হয়ে যায়, কিন্তু প্রথম নামটা সঠিক বলি আর কি, পরে আলম, রহমান, তারপরে হক, এরকম নাম চলে আসে একটার সাথে। যাই হোক, ব্যাপারটা হলো যে বাজেট নিয়ে আলোচনা হচ্ছে। আমরা ব্যবসায়ী, যেহেতু 3 জনই এখানে ব্যবসায়ী আছি, ব্যবসায়ীদের তো একটা ইচ্ছা থাকে, টার্গেট থাকে। বিভিন্ন সেক্টরের যখন নেতৃত্ব দিই, তখন আমরা ভাবি যে আমাদের এই সেক্টর নিয়ে
বাজেটে ভালো কিছু একটা আশার আলো পাবো, আমরা যেই রকম চাই সেই রকম হবে। কিন্তু রাষ্ট্র যখন চালায়, বাজেট যারা করেন, তারা এই ব্যবসায়ীদের ফর্মাল কিছু মিটিং টিটিং আছে, শো মিটিং যেটাকে বলা হয়, এই পর্যন্তই থাকে, পরে তাদের মতোই তারা করেন। আমরা শুধু এরপরে কিছু আছে আমাদের যারা উপরে নেতৃত্ব স্থানীয়, তারা একটা ফরম্যাট তৈরি থাকে, এই যুগের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ বাজেট হয়েছে এরকম আমরা বিবৃতি দিয়ে দিই, দিতে বাধ্য। এই বাধ্যটা ব্যাপারটা আসছে এই আমাদের বদিউর রহমান সাহেব যেই কথাগুলি বললেন। দেখেন একটা দেশ কিভাবে, যদি একটা ডিসিপ্লিন, একটা সভ্যতা যদি না থাকে, উনি দুই বাহিনীর প্রধান, সবচেয়ে দেশের ইম্পর্টেন্ট দুইটি বাহিনী, একটা হলো দেশ রক্ষার বাহিনী আর্মির চিফ, আর একটা হলো মানে ডোমেস্টিক যেই আইন শৃঙ্খলা হইতে আরম্ভ করে তার চিফ, তাদের নামে কি শুনতেছি, কি হচ্ছে। একজন কারাপ্টেড ছিলেন, তাদের অপরাধী ভাইদেরকে বিভিন্নভাবে নাম ঠাম চেঞ্জ করে, বাপের নাম মায়ের নাম চেঞ্জ করে সেই অপরাধী সব রকমের সহযোগিতা তিনি করছেন অপরাধ সংঘটিত হবার জন্য। আর একজন হইল যে যিনি এত এত পুরস্কার পেয়ে গেছেন, জিরো টলারেন্সের কথা বলছেন, তার একটা দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মানে স্পিচ দিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে, সে যেভাবে কথা বলছেন একটা ফেরেশতা সমতুল্য কথাগুলি বলছেন, চমৎকার চেহারা, চমৎকার আচার ভঙ্গি ছিল, কিন্তু তার বিরুদ্ধে যে এই যে দুর্নীতি, এই যে এত খারাপ কিছু উঠে গেছে, এটা জানেন না দেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন অর্গানাইজেশন আছে, তারা কিন্তু জানেন, কিন্তু তারা এগুলি বলার মতো কোনো সাহস ছিল না। আর উনি কারাপশন করেছেন এই বাহিনী প্রধানরা, এটা তো নিচের লেভেলের লোকদেরকে জানিয়ে কারাপশন করেন নাই, বা নিচের লোকদেরকে জানানোর প্রয়োজনীয়তা বোধ করেন নাই, তারা জানছে। কিন্তু ওনার যারা উপরে আলা তারা তো ঠিকই জানছেন, তাদের কাছে রিপোর্টও গেছে। এখন এগুলি নিয়ে বিভিন্ন কথা হচ্ছে। উনি কথা প্রসঙ্গে বললেন এই যে আনোয়ার সাহেব যিনি এমপি, তাকে ইন্ডিয়াতে নিয়ে সেইখানে এখন বিভিন্ন রকমের কথা আসতেছে যে তাকে টুকরা টুকরা করে হাড় সেপারেট করে ফেলছে এবং মাংসগুলিকে মশলা দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নাকি নিয়ে গেছে, এরকম কথা শুনছি। এখন দেখেন যে এর নামে কত রিপোর্ট আসতেছে, সোনা চোরা চালান এই দেশে কিন্তু যত কথা হয় এবং যত সোনা চোরা চালানির ব্যাপারটা এর সাথে জড়িত, এয়ারপোর্ট দিয়ে ধরা পড়ে, কেরিয়ার যে সে ধরা পড়ে, ড্রেনের ভিতরে মাংসের টুকরা পাচ্ছে, সেইগুলিও সোশ্যাল মিডিয়াতে দেখলাম দেখাচ্ছে যে আনারের মাংসের টুকরাগুলি পাচ্ছে। আর এইখানে কেরিয়ার এয়ারপোর্টে ধরা পড়ে, সেই কেরিয়ার কার কাছে হস্তান্তর করবে, কে মূল হোতা, সেইগুলি এখানে পায় না। আর কখনো এটার শাস্তি হয় নাই এই পর্যন্ত, চোরা চালানে, সোনা চোরা চালানে কোনো শাস্তি হয় না। আমরা তো বলি যারা জুয়েলারি বিজনেস করি, তারা বলি যে ধরেন বিভিন্ন শোরুমে বিভিন্ন জায়গাতে দুবাই থেকে কেজিতে বড় বড় সেট আসে, তারা বলে দেয় দুবাই, তো দুবাই থেকে বা বিদেশ থেকে তো ইম্পোর্ট করার কোনো স্কোপ নাই, গোল্ডের অর্নামেন্ট বা গোল্ড ইম্পোর্ট করার কোনো স্কোপ নাই, কোনো বিধান নাই, নিয়ম নীতি নাই। যা আসে কিছু ব্যাগেজ রোলে আসে, তাও 100 গ্রাম, যারা আনে বেশিরভাগ হলো লেবার শ্রেণীর লোকেরা, তাদের সোর্স অফ ইনকাম কি সেইগুলি তো এখানে জিজ্ঞেস করতে পারে, কোথায় থেকে আনলেন, কি করলেন, কেমন ভাবে হলো। এখন এইটা যারা মনিটরিং করবে, যারা এগুলি পাহারা দিবে, তারা যদি এইগুলি মানে আগায় না আসে, তারা যদি এইখানে স্বচ্ছতার ভিত্তিতে কোনো তদন্ত না হয়, তাহলে তো এটা কোনোদিনও হবে না, শুধু মুখে মুখে মুখরোচক হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সবচেয়ে বেশি গোল্ড মজুদ এবং ইউজার তারা, সেই দেশও কিন্তু এই স্মাগলিং নিয়ে এত কথা হয় না, সবচেয়ে বেশি তো তারা ইউজ করে, যায় কি আমাদের এখান থেকে ওইখানে যায় এই রকম ভাবে, আবার ওই দেশ থেকে অর্নামেন্ট ফর্মেও আসে এখানে। তো এই যে এইগুলি যে করে, সেইগুলির জন্য এইখানে নীতি নির্ধারণ করা উচিত না, কথা বলা উচিত না। ডাকেন, ধরেন, কারা কোন এয়ারপোর্টে দাঁড়াই থাকেন, এত এত গোয়েন্দা সংস্থা আছে, এয়ারপোর্টের কাস্টমসের যেখানে স্বর্ণ রাখছে সেখান থেকে সোনা হাইটে চলে গেছে, মানে ওইটাও দেখেন, কাস্টমসের অফিস থেকে গোল্ড সিজ করা হয়েছে, সেই গোল্ড চলে গেছে বাংলাদেশ ব্যাংকের ভল্টে, তার 3-4 বছর পরে সেই যখন ভল্ট থেকে বের করা হয়েছে বলে যে 40% গোল্ড আছে এখানে। পৃথিবীর ইতিহাসে পার্সেন্টেজ বইলা গোল্ডের কখনো হয় না, অর্নামেন্ট হয় হলো ক্যারেটে, ক্যারেট মানে 24 ক্যারেট হলো
কনস্ট্যান্ট। এটাকে আপনার যত ক্যারেট অর্থাৎ 22 ক্যারেট হলো 22 ভাগ সোনা 2 ভাগ খাট থাকে, 21 ক্যারেট হলে 21 ভাগ সোনা 3 ভাগ, অর্থাৎ 24 ক্যারেটকে আপনার ভাগ করে যেটা ক্যারেট থাকে সেইভাবে সিস্টেম। এটাতে পার্সেন্টেজ যদি হয়, যেমন 22 ক্যারেট বলা হয় 916, অর্থাৎ 91.6 ভাগ হলো। এটা আপনি আরেক অনুষ্ঠানে আগে বলেছিলেন, হ্যাঁ, ক্লিয়ার তো করছিলেন। এইগুলি হলো ওইখান থেকে আমার ব্যাখ্যা দিচ্ছে। একটা মিটিংয়ে আমি যখন বললো যে এই রকম 40%, তো 40% কেন আসবে? আমি যখন চ্যালেঞ্জ করলাম তখন তারা এক্সপ্লেন করতে পারলো না। তো করাপশন তো ভল্টের ভিতরে ঢুকে গেছে, যেইখানে সবচেয়ে নিরাপদ ভল্ট বাংলাদেশ ব্যাংক, যেইখানে দেশের সব সম্পদ যেখান থেকে রক্ষা হয়, সেই জায়গা পর্যন্ত করাপশন ঢুকে গেছে। আপনি বলবেন কি? আমরা তো আজকেও অ্যান্টি স্মাগলিং স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং করলাম এই গোল্ড বাজুস নিয়ে, এখানে আমরা প্রেস কনফারেন্সও করব। তো আমাদের কথা হলো যে তাদেরকে ধরে না কেন? আমরা প্রপোজাল দিয়েছি, যদি গোল্ড ধরা পড়ে, দরকার হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে 25% আপনি দিয়ে দেন। তাতে হবে কি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলবে যে আমি 25% পাবো, আমি এটাকে ধরি। আর যারা আনবে তারা বলবে যে 25% লস হইব, আমরা নিব না। করেন একটা কিছু, করেন না, শুধু শুধু এইগুলি নিয়ে এত হইচই, মুখে ফেনা তুলে ফেলেন। আর বাজেটের কথা শেষে কি বলবো, আমি তো আনোয়ার ভাই আমরা শুনবো এরপরে এসে। আমরা খন্দকার রুহুল আমিন, সিআইপি খন্দকার রুহুল আমিন ভাই, যেটি আনোয়ার ভাই বলছিলেন যে চোরাচালান যারা করে বা তাদেরকে ধরার জন্য ব্যবসায়ীরা জোর দাবি জানাচ্ছেন, তিনি ওই খাতেরই ব্যবসায়ী, তারপরে সেটি ধরা যাচ্ছে না বা ধরছে না কেউ। আর দুর্নীতির কথা শুনলেন আপনি, যে দুর্নীতি কোথায় পৌঁছে গিয়েছে। ধন্যবাদ আপনাকে, এবং বিশেষ করে দুই ব্যক্তিবর্গের যারা খুব জ্ঞানী তাদের বক্তব্য শুনলাম। যিনি আমাদের এনবিআরের চেয়ারম্যান ছিলেন বদিউল আলম সাহেব, বদিউর রহমান সাহেব, ভুল করলেন, আমাদের আনোয়ার হোসেন। সম্ভবত ডক্টর বদিউল আলম শুনতে শুনতে তারা বদিউল আলমের বাইরে আর কিছু চিন্তা করে না, কারণ ওনার সংস্থার নামের মধ্যে একটা ভালো জিনিস আছে যেটা অন্যত্র নাই, সুশাসন। ও আচ্ছা, হ্যাঁ, সুশাসনের জন্য নাগরিক, তো সুশাসনটা ওই বদিউল আলমের এই সংগঠনের নামের মধ্যে আছে, এছাড়া তার কোথাও সুশাসন খুঁজে পাবেন না। এই জন্য বদিউল আলমটা বলা হয়, রহমান না বলে, ওই কারণে হতে পারে। তো ধন্যবাদ। এবং আমার বাম দিকে আছেন যিনি আমাদের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংগঠন এফবিসি, তার ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান দোকান মালিক সমিতির সভাপতি। যে কথাটা বলছিলাম যে আজকে কেমন বাজেট চাই, দুই বিজ্ঞ বক্তব্যের যা শুনলাম, কেমন বাজেট চাই, এটা কোনো কথাবার্তা আসে নাই। দুর্নীতিতে ফোকাস করেছেন, আরেকজন স্বর্ণ নিয়ে বলেছেন অনেক কিছু, এবং অনেক তথ্য পেলাম, শিখতেও পারলাম, বেশ ভালো লাগলো। প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি আমাদের 24-25 অর্থবছরের যে বাজেটটা হচ্ছে, এর আগে যেভাবে বাজেটের আঘাত বৃদ্ধি ছিল 13%, 14%, 15% পর্যন্ত বৃদ্ধি ছিল, কিন্তু এইবার কিন্তু 5%-এর বেশি দেখাতে পারে নাই। এটা কি কারণে? এটা আমরা জানি IMF সহ অন্য অন্য যে সংস্থা আছে তাদের একটা চাপ আছে, প্রেসক্রিপশন আছে, এবং চেষ্টা করেছে যে কিভাবে আপনার যেটা লাক্সারিয়াস গুডস এগুলা কম আমদানি করে এবং এসেনশিয়াল গুডস যেটা সেটা আমরা ব্যবহার করতে পারি। এবং সবচেয়ে বড় যেটা মুদ্রাস্ফীতি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গত 13 মাস যাবত যেভাবে 9-এর উপরে আছে, এটা আমি মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং বর্তমানে এই বাজেটে এটা নিয়ে কিন্তু সেরকম কোনো কথাবার্তা শুনছি না, কিন্তু 10-এর উপরেও গেছে জি বিবিএস এর হিসাবে। আর দেখেন, যেটা অকার্যকর রাষ্ট্র ছিল আপনার শ্রীলঙ্কা, সেই শ্রীলঙ্কা কিন্তু এখন 2-এর নিচে চলে আসছে তাদের মুদ্রাস্ফীতি। তো কেন বলি যে অ্যাকচুয়ালি যদি সৎ ইচ্ছা থাকে তাহলে কিন্তু করা যায়, এবং এটা কারা করবে? সরকারই করবে। এইটি আমাদের দুঃখজনক, যেটা যে এখন পর্যন্ত সেটা ভালো কোনো সঠিক দিক নির্দেশনা আমরা এখনও পাচ্ছি না। এই আর 4 দিন পরে 5 দিন পরে যে 6 জুন বাজেট আসছে, এই বাজেটে দেখেন 2,60,000 কোটি টাকা ঘাটতি বাজেট। এটা প্রতি বছরই কিন্তু এটা ফেল করে, তারপরও এটা থাকে। এই ধরনের গতানুগতিক দিক নির্দেশনা আমরা না পেলে আমাদের অ্যাকচুয়ালি আমরা সেরকম কোনো নিশ্চয়তা হতে পারি না। আর বাজেট নিয়ে যে চিন্তা ভাবনা বা সরকার কি করবে, তার চাইতে বড় ঘটনা আমার কাছে যেটা মনে হয়, যেহেতু বাজেট মানেই তো অর্থনৈতিক ব্যাপার, অর্থনৈতিক দিকটা এবং ব্যাংকিং সেক্টরটা তো অ্যাকচুয়ালি ভেঙে পড়েছে। প্রকৃতপক্ষে আমি দেখলাম না এখানে
যে আমরা যারা স্মল এবং মিডিয়াম এন্টারপ্রেনার যারা আছি, উদ্যোক্তা, মাঝারি উদ্যোক্তা আছি, আমরা দেখা যায় যে সামনে আর 2 মাস পরে বা 3 মাস পরে আমাদের যদি 3টা কিস্তিও আমরা না দিতে পারি, তারপর ঋণ খেলাপি হয়ে যাব। এরকম দেখা যাবে লক্ষ লক্ষ ব্যবসায়ী তারা আপনার ঋণ খেলাপি হয়ে যাবে। কিন্তু তাদেরকে একটু চলমান রাখার জন্য, গতিশীল রাখার জন্য একটা ঠোক বরাদ্দ থাকা উচিত ছিল, সেই ধরনের কিছু নেই। কিন্তু আমি বলছি, আমি সহ এরকম আমরা যারা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা আছি, আমাদের যে চলমান রাখার ব্যাপারে সরকার কোনো চিন্তাই করছে না। কিন্তু তারপরে আপনি যদি সমীক্ষা দেখেন, তাহলে এই আমরা ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা আমরা 95% কিন্তু আমরা ঋণ পরিশোধ করছি সঠিকভাবে। বরঞ্চ যারা বড় বড় ব্যবসায়ী বা তারা রিশিডিউল করছে, তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা আমাদের অধিক জনসংখ্যাকে যারা চালিকা শক্তি হিসেবে কাজ করছে, তাদের পক্ষে কিছু দেখছে না। এই কারণে আমি বলি যে সামনে বাজেট যেটা হচ্ছে, বাজেটে যে খুব একটা ভালো দিক নির্দেশনা হবে সেটা কিছু নাই। এবং বিদেশি ঋণ প্রায় 1 লক্ষ কোটি টাকা, এবং স্থানীয় যেটা ঋণ আমাদের যে সমস্ত ব্যাংক আছে সেখানে 1.5 লক্ষ কোটি টাকা, সরকারি দেখা যায় যে 1.5 লক্ষ কোটি টাকা নিয়ে যাবে। আমরা যারা ব্যবসায়ী আছে, আমরা কোথেকে কী পাবো? চালিকা শক্তি হিসাবে আমরা যে ঋণ প্রয়োজন, কেন ব্যবসা করতে হলে তো অবশ্যই ঋণের দরকার। তো সেখানে কিভাবে, যে গার্মেন্ট যেটা আমাদের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে, সেখানে তো প্রতি মাসে স্যালারি দেওয়ার জন্য যে প্রেশার থাকে তাদের প্রতি, তারপরে সামনে ঈদ আসতেছে, তো সেখানে আমি মনে করি যে খুবই আমরা শঙ্কায় আছি, বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপারে। আর আমাদের যে রিজার্ভ ফান্ডে যে টাকা বা এটা তো আস্তে আস্তে কমছে, এবং ফরেন রেমিটেন্স যেটা আসার কথা সেইভাবে কিন্তু আসছে না। তো এই নানান কারণে এখানে আপনি যে কথা বলছিলেন যে দুর্নীতির ব্যাপারে, দুর্নীতি তো অ্যাকচুয়ালি চিরতরে তো এটাকে কি বলে, এটা বন্ধ করা যাবে না, তাও কিছুটা সহনশীল করা, সেইভাবে লক্ষণ তো আমরা দেখছি না। দেখছি কিভাবে আমাদের যে বেনজীর সাহেবের তার কিছু কিছু বক্তব্য দেখেছি, উনি তো বলেছেন যে যারা পুলিশ বাহিনীতে আসবেন বা যারা চাকরি করছেন, দুর্নীতির কথা চিন্তা করবেন না, যদি করেন তাহলে এই ডিপার্টমেন্টে থাকবেন না। এবং শুধু তাই নয়, আপনারা যারা পুলিশ বাহিনীতে আসার চিন্তা করছেন, তারাও আপনার সিদ্ধান্ত নেন দুর্নীতি করলে কিন্তু এখানে আসবেন না। এত সুন্দর কথাবার্তা বলিষ্ঠভাবে যেভাবে বলতেন, আর তার বিরুদ্ধে এই ধরনের তার যে সম্পদ, এবং বিশেষ করে তার স্ত্রী এবং 3 কন্যাদের সম্পদ আরও বেশি, তো এইটা আমাদের অ্যাকচুয়ালি পীড়া দেয়। এবং আমরা যারা ব্যবসায়ীরা অর্থনীতিকে চাঙ্গা রাখি, আমরা আমাদের প্রতি বছর 20 থেকে 25 লক্ষ ছেলে মেয়ে তারা কর্মসংস্থানে বের হচ্ছে, তাদেরকে প্রোভাইড করা কিন্তু আমরা এই ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাই করছি। কিন্তু আমাদের পক্ষে এবং আমরা চলমান রাখার জন্য ভালো কোনো দিক নির্দেশনা আমরা পাচ্ছি না। জি, খন্দকার রুহুল আমিন, আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলাল উদ্দিন, হেলাল ভাই আপনার কাছে যেতে চাই। এত অনিয়ম, দুর্নীতি, নানা খবর চারিদিকে যেটা হচ্ছে, গণমাধ্যমে শুনতে পাচ্ছি, আপনি অতিথিদের মুখেও শুনলেন অনেক কথা। এর মধ্যে বাজেটে আসলে ভালো কোনো সংবাদ জনগণের জন্য দেয়া কতটা চ্যালেঞ্জের হবে? ধন্যবাদ আপনাকে। প্রথমত আসলে এখন বলার চাইতে শুনতেই ভালো লাগে বেশি। এই বদিউর রহমান স্যার যেভাবে বলেন, এনে মনোমুগ্ধের মতো ওনার কথা শুনি, এবং উনি খুব আঞ্চলিক ভাষায় কথা বলেন। আগে উনি সঠিক কথাগুলোই বলতেন। আসলে এরকম একটা পরিস্থিতি, ধরেন এই পুরো মে মাস জুড়ে কিন্তু আমাদের প্রয়োজন ছিল বাজেট নিয়ে কথাবার্তা বলা, কিন্তু বাজেট নিয়ে কথাবার্তার চাইতে বেশি হয়েছে কিন্তু যেগুলো বলার চেষ্টা করেছেন, আমাদের দুর্নীতি, আমাদের 2 প্রধান, আমাদের একজন মাননীয় সাংসদ, সমস্ত কিছু কিন্তু আসলে টোটাল পরিস্থিতিটাকে কেমন জানে এই মে মাসে এসে একেবারে এক ধরনের ঘুরপাক খাচ্ছে। এখন এটা তো সত্য যে এই সরকারের আমলে তো আমরা দেখতে পাচ্ছি, আজকে যেভাবে পত্রিকা এসছে, যেভাবে আপনারা টেলিভিশনগুলো বলছেন, অতীতেও দুর্নীতি হয়েছে এবং অনেক বড় বড় দুর্নীতি হয়েছে, কিন্তু এইভাবে টেলিভিশনে, এইভাবে পত্রিকায় আসা এবং বদিউর রহমান স্যারের মতো এইভাবে প্রকাশ্যে বলা, উনি শুধু একা বলছেন না, আমরা যারা আলোচনা আসছি প্রত্যেকেই বলছে, প্রত্যেকে এটা নিন্দা জানাচ্ছি। এরকম একটা পরিস্থিতি কিন্তু অতীতে ছিল না, এটাও সত্য। তো দেখা যাক, যেহেতু এটাকে এতটুকু পর্যন্ত আসতে দেওয়া হয়েছে, আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী এখান থেকে আরও কিছু উনি বের করবেন, এবং এটা খুব বেশি প্রয়োজন হয়। কি একটা জায়গা থেকে কিন্তু শুরু করতে হয়, এবং আমার মনে হয় এই জায়গা থেকে শুরু হলো যে আমাদের 3 বাহিনী, যেটা বদিউর রহমান স্যার বললেন যে আমাদের প্রধান বিচারপতি, তার অভিযোগ,
সেনাপ্রধান সাবেক তার অভিযোগ, পুলিশ প্রধান তার অভিযোগ, সব মিলে কিন্তু আর থাকে না কিছু। তো এরকম একটা অবস্থার মধ্যেও কিন্তু আপনি দেখেনি যে এত বড় এই রেমাল হয়ে গেল। তারপর আজকে মনে প্রধানমন্ত্রীকে দেখলাম যে বিভিন্ন জেলায় গিয়ে উনি সরাসরি সাহায্য করছেন, তাদের সঙ্গে কথা বলছেন, হাজার হাজার মানুষ সেখানে এসছেন। অর্থাৎ দেশ কিন্তু একেবারে মানে আমার মনে হচ্ছে যে দেশ কিন্তু সঠিক জায়গায় চলছে, এরকম না যে এর জন্য কোথাও গিয়ে কোনো কাজের ব্যাঘাত ঘটছে। এখন ধরেন আজকে বাজেটের কথা যদি আপনি এভাবে বলেন, এই যে বাজেট আমাদের এডিবির যে আকার, অতীতে আমরা কিন্তু বাজেট দেখেছি এডিবিতে কোনো টাকাই থাকতো না। আমাদের যে বাজেট হতো তাটা এই সাদ্দার আমলে যে বাজেট ওনারা করতেন বা তার আগে যে বাজেটগুলো করতেন, তখন দেখতাম আমরা এগুলো যে বাজেটটা রাখা হতো সেই বাজেটে সরকারি কেনাকাটা এবং সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের বেতন ভাতাই সেই টাকাটা চলে যেত, আর এডিবি বলে কোনো জিনিস আমরা খুব বেশি দেখতাম না। এখন দেখেন গত 13, 14, 15 বছরে আপনি যেভাবে খেয়াল করেন আমাদের অনেক অনিয়ম আছে, অনেক দেশের টাকা দেশের বাইরে পাচার হয়েছে, ঘটনাগুলো তো সত্য, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেশটা যে এগিয়েছে, আমাদের উন্নয়নটা যে হয়েছে, পাশাপাশি যদি আপনি এইগুলো বলেন, আজকে আমরা যে সুফলটা পাচ্ছি, আজকে আপনার এয়ারপোর্ট থেকে আপনি যদি পুরনো ঢাকায় যান, আগে আমার এক বন্ধু ব্যাংকক ঢাকা থেকে ব্যাংকক গিয়েছে, তো উনি ওনার ফ্যামিলি তুলে দিয়ে বাসায় পৌঁছতে পৌঁছতে ওনার ফ্যামিলি ব্যাংককে পৌঁছে গেছে, টেলিফোন করছে, বলছে আমি এখনও তেজগাঁয়ে, আমি এখনও পুরনো ঢাকা যেতে পারি নাই। সেই পরিস্থিতি কিন্তু এখন দেশে নাই। আপনি দেখবেন যে এখন আমাদের যানজটের অবস্থা অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসছে। মেট্রো রেল থেকে শুরু করে, আমাদের এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে, ওভারব্রিজ থেকে শুরু করে, ফ্লাইওভার থেকে শুরু করে সব কিছু মিলে আপনি দেখবেন যে আমরা কিন্তু উন্নয়নশীল দেশের দিকে এগোচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে আমাদের যে বাজেট, এই বাজেটের চ্যালেঞ্জগুলো কি কি? প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আপনি কিভাবে মূল্যস্ফীতি কমিয়ে আনবেন, কিভাবে দ্রব্যমূল্যের দামটা কমিয়ে আনবেন। এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার মানে যারা চালাচ্ছেন তারা প্রতিনিয়ত চেষ্টা করছেন যে কিভাবে মানুষের নাগালের মধ্যে ভোগ্যপণ্যের দামটা নিয়ে আসা যায়। এই যে এত বড় চ্যালেঞ্জ, এবং যেই টাকাটা দেশের বাইরে চলে গেছে সেগুলোকে এই বাজেটে কিভাবে আনার ব্যবস্থা করা যায় এবং যাতে ফার্দার আর না যায়, প্লাস আমাদের যে কালো টাকাটা এখনো বাজারে আছে বা মানে আমাদের যাদের কাছে আছে, এই টাকাটাকে কিভাবে অ্যাডজাস্ট করা যায়, এরকম একটা কিন্তু বড় চ্যালেঞ্জ এবার কিন্তু ওনাদের নিতে হবে। এটা একদম সহজ কথা না, কিন্তু আমরা যখন দেখছি যে এই মুহূর্তে ব্যাংকগুলো একেবারেই একটা ত্রাই অবস্থা, আমাদের রিজার্ভের একটা অবস্থা খুবই মানে নাজুক, বলবো যে 13, 14, 15 বছরে এত খারাপ রিজার্ভ আমাদের কখনোই ছিল না। এরকম একটা রিজার্ভ, এরকম একটা ব্যাংকিং পরিস্থিতি, এরকম একটা মূল্যস্ফীতি, এরকম একটা ভোগ্যপণ্যের দাম সব মিলে যদি আপনি খেয়াল করেন, তাহলে এইবারের বাজেটটা হবে খুবই কঠিন। এবং একেবারে আমার কাছে মনে হয় যে এই বাজেটে যে আমরা সঠিক দিক নির্দেশনা আমরা দিতে না পারে, আমাদের মানে আমলা বলেন আর আমাদের অর্থ মন্ত্রণালয় বলেন অথবা আমাদের অন্য অন্য সংস্থাগুলো বলেন, তাতে কিন্তু আমরা ওই যে শ্রীলঙ্কার মতো ভয় আমরা যেটা পেয়েছিলাম ওরকম ঘটনা ঘটলে আশ্চর্যের কিছু না মনে করার কোনো কারণ নাই। এই কারণে বলছি যে আমাদের এই মুহূর্তে কিন্তু আসলে মানে যেভাবেই হোক এখান থেকে উত্তরণ আমাদের লাগবেই, কারণ আমাদের যে উন্নয়ন হয়েছে এই উন্নয়নকে যদি আমরা সাস্টেনেবল করতে চাই, এই উন্নয়নটাকে যদি আরও সামনের দিকে এগিয়ে নিতে চাই, তাহলে কিন্তু একেবারে গঠনমূলক বাজেট, আমরা একটা বাজেট করে দিলাম, তারপরে এটা নিয়ে কথাবার্তা হইলো, তারপরে দেখা গেলো বাজেটে যেটা কিছুক্ষণ আগে রোলান ভাই বললেন যে দেখা গেলো যে 2,500 কোটি টাকা বাজারে ঘাটতি বাজেট, হ্যাঁ, এবং বাজেট শেষে কোনো মূল্যায়ন নাই, বাজেট শেষে এরপরে স্যার কোনো জবাবদিহিতা নাই, কেন তুমি এটাকে পারলা না, কেন তুমি অ্যাচিভ করলা না, কেন তুমি বাজেটের পরিমাণ দিলা, এইগুলো কিন্তু আমরা বাজেটের পরবর্তী পর্যায়ে আলোচনায় আনি না। আমার মনে হয় এইবার যে কাজটা আমরা করতে পারতাম এই পুরো মে মাস জুড়ে, যে গত বছর যে বাজেটটা দিয়েছেন সেই বাজেটটা কেন আমরা আপ টু দ্য মার্ক বা আপ টু দ্য টার্গেট আমরা কেন পৌঁছাতে একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। বদিউর রহমান যেটি হেলালুদ্দিন বলছিলেন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতিকে লাগাম টানা বা সেটি নিয়ন্ত্রণে রাখা। আপনি প্রশাসনের দীর্ঘ অভিজ্ঞতা আছে, আপনার কি মনে হয় এমন কি আলাদিনের চারাগ আছে যেটি দিয়ে লাগাম টানা যাবে বৈশ্বিক বাস্তবতায়? ধন্যবাদ। লাগাম টানার বিষয়টা তো নির্ভর করে, আমরা বলি না সাপ্লাই অ্যান্ড ডিমান্ড যদি ইকুইলিব্রিয়ামে আসে, কোথায় ক্রস করে সাপ্লাই কার্ভ লাইন এবং ডিমান্ড লাইনটা কার্ভ যদি যেখানে ক্রস করে সেটাকে ইকুইলিব্রিয়াম বলে।
এটা ব্যালেন্স ওই জায়গায় আসা হয়। তো এর মধ্যে যদি আপনার আমদানি বেশি হয়, আমার রপ্তানি কম হয়, আমার রেমিটেন্স যদি কমে যায়, উৎপাদন যদি কমে যায়, যেমন খাদ্য মূল্যস্ফীতি কিন্তু 10-এর উপরেও গেছে, এবং এটা সরকারি বিবিএস আছে, গভর্নমেন্টের নিজস্ব, সেটার হিসাবেই গিয়েছে। তো এইগুলো যদি, যেটাতে আমার নিজস্ব উৎপাদন, কৃষির রেমিটেন্স যেটা আমার আসে, গার্মেন্টসে যেটা আসে বাইরের, এখন ডলারকে দাম ছাড়িয়ে দিলে এটাতে কি রেমিটেন্স বেশি আসবে? আসবে কি না? না হলে কিন্তু একটু খবর আছে, মূল্যস্ফীতি কমবে কিভাবে, সেখানে একটা প্রশ্ন আসবে। উনি বললেন যে আমাদের রিজার্ভের এত পতন হয় নাই, আমরা পতন হইল, এটা সময়ের উপর আপেক্ষিক। রিজার্ভ হোক, অর্থনৈতিক কন্ডিশন, এগুলো কোনোদিন অ্যাবসলিউট না, সবগুলো হইল আপনার টাইমের সাথে নির্ভর করে। আমি যখন ইয়ারডির এডিশনাল সেক্রেটারি 2007 সাইফুর রহমান অর্থমন্ত্রী, সেই সময় যখন 3 বিলিয়ন হইল আমাদের রিজার্ভ, এটা নিয়ে বললে আমরা বাতাসে উঠতেছি, তখন ওই যে বিএনপির হাওয়া ভবন ছেড়ে আমরা এই হাওয়াতে যেন বাড়তেছি। 3 বিলিয়ন হয়ে গেল আমাদের রিজার্ভ। সেই তুলনায় এখন যখন 16-তে আসে, 15-তে আসে, তখন বলে যে আল্লাহ কমে তো 10 হয়ে গেল। সময়ের উপর নিক্ষেপ করে, সবগুলো হলো আপেক্ষিক, রিলেটিভ। কেমন বাজেটে আপনি কিছু জিনিস যেগুলো আছে রিয়ালিস্টিক ওয়েতে গেলে, আমি যদি 2-একটা পয়েন্ট বলি, ওনারাও যদি পরে আলাপ করেন। 1 নম্বরে আসছেন আপনার বাজেট ফলপ্রসূ করে রেভিনিউ বাড়ানোর জন্য আপনার টিআইএনধারী যতজন আছে সবার থেকে আপনি রিটার্ন জমা নেওয়া এনশিওর করতে পারেন কিনা, এখানে একটা বিরাট গ্যাপ। টিআইএন আছে অনেক, রিটার্ন জমা হয় না। দিস শুড বি লুকড ইনটু। কেন উনিরা দিচ্ছে না? কারণ যে কোনো কিছুতে অনেক কাজের লিস্ট আছে, টিআইএন লাগে, তাহলে রিটার্ন দিতে হয়, রিটার্ন দিচ্ছে না। এটা একটা জিনিস দেখতে হবে। একটা বড় ইস্যু আছে জমি ফ্ল্যাট রেজিস্ট্রি। কি এক কথা আছে, কি মৌজা রেট বলে, রেজিস্ট্রি অফিসে বলে যে মৌজা রেট। আমার নিজস্ব এক রিটায়ার্ড কলিগ এবার বেকায়দায় পড়ে গেল, যেহেতু আমি এনবিআরএস ছিলাম, তার একটা ধারণা এনবিআরএস চেয়ারম্যান বোধহয় ফাঁক ফোকর ট্যাক্সের সোরা বুদ্ধি ভালো দিতে পারবে, তা আমাকে টেলিফোন করলো। মানুষের একটা ধারণা আছে না, আপনার রাস্তায় হাঁটার সময় দর্জি প্রথমে তাকাবে আপনার শার্টের দিকে, প্যান্টের দিকে, তার ব্যবসার যে লাইন, মুসি আপনার পায়ের জুতার দিকে তাকাবে, নাভিত আপনার চুলের দিকে তাকাবে, যার যেখানে টার্গেট আছে সে সেদিকে তাকায়। তো ওর একটা ধারণা এনবিআরএস চেয়ারম্যান মানে এ তো সোরা বুদ্ধিতে ওস্তাদ হবে। বলে যে তার জমি বিক্রি করতেছে, ধরেন 2.5 কোটি টাকা বিক্রি করবে, কিন্তু মৌজা রেটে ওইটা রেজিস্ট্রি হবে 40 লাখ, তাও অনেক রিকোয়েস্টে। বলে যে বাকি টাকা করবোটা কি? তা আমি বললাম যে বাকি টাকা কি করবো, আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। আল্লাহর দুনিয়াতে একটা বিশ্বাসী লোক যদি তুমি এখন পাও, সেটা বদিউর রহমান। বাকি টাকা বদিউর রহমানের দাও, যখন লাগে নিয়ে তুমি খরচ করতে পারবে। তা দেবে না, ওই যে ট্যাক্স থেকে বাঁচার জন্য। তো তুমি আপনি স্যার সেই টাকা কোথায় রাখবেন? হ্যাঁ, আপনি সেই টাকা কোথায় রাখবেন? আমি কোথায় রাখবো? আমার কাছে এখনো যে টাকা আছে, আপনি ধরতে গেলে এটা হদিশে পাবেন না, বুঝলেন নাকি? আমিও কোটিপতির ঘাট জানে তো। হ্যাঁ, লাইন না, বিষয় হচ্ছে যে আমরা যেটা দেখলাম আমার যে কাছে কোথায় থাকবে? ক্যাশ ইন হ্যান্ড। আপনার হোয়েন দেয়ার ইজ নো কার্ড টু প্লে কালার। ফ্রিজের মধ্যে একটা নিয়ম আছে না, যখন কোনোটাই পারতেছেন না তখন কালারটা খেলে দাও। তো আপনি কোনো কিছু পারবেন না, তখন ক্যাশ ইন হ্যান্ড আছে আপনার কাছে, হাতে আছে। আপনার ক্যাশ কি কেউ গুনতে আসবে? আপনার মামলায় যদি কেউ অসন্তুষ্ট না হয়, এই যে আপনি যে সুরে লাইন মতো করে পলিটিক্যাল নেতৃত্বকে খুশি রেখে কথা বলেন, তো সেরকম যদি বিভাগ ঘটে, তখন না আপনারা আমি কি স্যার মিথ্যা কথা বলছি? না না, সত্য বলছেন, বলতেছি বিভাগে গেলেন আপনাকে ধরবে না। 20 কোটি টাকা যে লকারের ভিতরে পাইলো, ওই যে জুয়া খেলে, আপনি বিভাগে গেলে ঝামেলা ক্যাশ পাইলো। এই যে আপনার এনু সম্রাট, তারপরে যাই যে ড্রাইভার মালিক, তারপরে যাই ফর্দা, বইয়ের দাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই যে কত রেট হয়ে জায়গা, হ্যাঁ, ভূমি কুতুব, নাম তো কতগুলো সুন্দর সুন্দর প্রবাদের মতো হয়েছে না। কি হইল? কিছু হইল? নাথিং।
ওই যে কালো বিড়াল নামে খ্যাত একজন মন্ত্রী ছিল আওয়ামী লীগের, তার গাড়ির মধ্যে বিডিআরের মধ্যে ঢুকে গেল, বিজিবির মধ্যে ঢুকে গেল, কি হইলো? তারে ধরলো, ড্রাইভারের ধরলো। ওই দিনই সাথে সাথে যদি তার বাসা চেক করতো, আবার পায়খানা দেখতো। এখন ধরেন বেনজির নিয়ে এত কথা উঠতেছে আইনের ফাঁক ফোকর, কথা উঠার সাথে তো টাকা সরবে, তাহলে বেনজির বাসা চেক করলে কত টাকা পাওয়া যেত? খালি দলিল খুঁজ দিয়েছেন, খুরশিদ আলম দলিলের ইতিহাস দিতেছে মেয়ের নামে, ওই 9 তারিখ আর 6 তারিখ তাদেরকে ডাকবে। আপনি শক্ত যদি হন, দেয়ার ইজ গ্রে এরিয়া বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চুল সাদা হওয়ার আগে একবার ধূসর হবে, কালোর থেকে ধূসরে যাবে, গ্রে এরিয়া আছে মাঝখানে। বাট দেয়ার ইজ নো গ্রে এরিয়া বিটুইন অনেস্টি অ্যান্ড ডিসঅনেস্টি। ওখানে গ্রে এরিয়া নাই, সেখানে হয় অনেস্ট নাহলে ডিসঅনেস্ট। তো আপনি ধরছেন না কেন? তো না ধরলে লাই পাবে তো। কারণ আমার আমলা সচিব যদি 2 নম্বরই করে ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে পেনশনও নিয়ে যেতে পারে, সরকার যদি না ধরে তাকে, জানে এটা ভুয়া প্রমাণ হয়েছে, তাহলে তো তার সে অন্যেরাও উৎসাহিত হবে। ওই বিদেশি মেহমানদেরকে মুক্তিযুদ্ধের মেডেল দিবে, এটার মধ্যে শোনা নাই। ওই আনোয়ার সাহেব কি খাতটা শুনেছে না? সবটা বোধহয় তামা টামা খাত হয়ে গেছে, তো কারো শাস্তি হয় না, কি করবেন? আপনি অ্যাকাউন্টেবিলিটি, হায়ার অ্যান্ড ফায়ার সিস্টেম যদি আপনি ঠিক মতো না করেন, ফসা যখন শুরু হয় তখন সবাই সুবিধা পায়। এখন আপনি জমি রেজিস্ট্রেশনের মধ্যে মৌজা রেট উঠাতে পারবেন কিনা, তাহলে যে বিক্রি করবে, যে কিনবে, তার তো চিন্তা ভাবনা হবে না। আমি 2.5 কোটি বেচতেছি, 2.5 কোটি বিক্রি করবো, যেই অংশ টাকা রেজিস্ট্রেশন আমার দেওয়ার কথা আমি দেব, যেটুকু ক্রেতা দেওয়ার কথা ক্রেতা দেবে। এটা চিন্তা করার বিষয় আছে। কি মৌজা রেট করে রেখেছেন, যেখানে পার স্কোয়ার ফিট বর্গফুট হইতেছে এখন কি 20,000 30,000 করে 1,000, ওটার দাম আসে পরে অন্য। এটা একটা বিষয় না। স্যার মৌজা রেট না করলে যেটা হইতো, স্যার আমি একটু বলি স্যার, যে মৌজা রেট না করলে যেটা হইতো, এখানে 1 কোটি টাকা কাঠা, উনি এখানে বলতেন যে 10 লক্ষ টাকা কাঠা, বাকিটা টেবিলের নিচ দিয়ে চলে যেত। তো সেটা আপনি কি করতেন? বরং এখন মৌজা রেট করাতে গভর্নমেন্ট তো নিচে দিতে পারবে না, এর নিচে তার দিতে পাচ্ছেন না, অতএব আপনি রেজিস্ট্রেশন ফিটা তো গভর্নমেন্ট সেখানে পাচ্ছে। মৌজা রেট আপনি যেটা করে রাখছেন, এটা কি মৌজা রেট আছে এখন? খুব খুব ইয়ে নাই স্যার, খুব যে একেবারে আকাশ পাতাল তা না, কিন্তু না, কাছাকাছি আছে। প্রচুর। ওরা তো করে, মৌজা রেট কিভাবে করে, কয়েক বছরের একটা গড় করে এটা ঠিক করে, নিচে আর উপরে। গড়ের একটা ঝামেলাও আছে, গড়ের ঝামেলা সবচেয়ে বড়, বেশি খারাপ। আমরা গড় করতে করতে হয় কি, ওই দেখা গেল আপনার 20 ফুট চওড়া নদী পার হবে, এর মধ্যে সব জায়গায় ওই নিচের ছোট গিরার নিচের পানি, কিন্তু মাঝখান দিয়ে 7 ফিটের মধ্যে মাথা পর্যন্ত ডুবে যায়। তো এ বেচারা অসেনা যখন শুনে বলে যে না চলে যান, গড়ে গিরার নিচের পানি, তো সে সাঁতার জানা, গিরার নিচে নামছে, ওই 7 ফিটের মধ্যে ডুবেই গেছে সে। কিছু জিনিস খেয়াল রাখতে হয়, সবটা হয় না। আপনার আরেকটা জিনিস খেয়াল রাখার হয়, ওয়ার ইজ এ ম্যাটার নট টু বি লেফট উইথ দ্য জেনারেলস। যুদ্ধ করে জেনারেলরা, এটা সম্ভবত সার্সিলের কথা ছিল, একজ্যাক্ট মনে নাই, যে যুদ্ধ করে জেনারেলরা, কিন্তু যুদ্ধ হবে কি না সে সিদ্ধান্ত নেবে রাজনীতিকরা। ওয়ার ইজ এ ম্যাটার নট টু বি লেফট উইথ দ্য জেনারেলস, সিদ্ধান্ত নেবে পলিটিশিয়ানরা, যুদ্ধ করবে তারা। এখন যদি আপনি তাকেই সিদ্ধান্ত নেওয়ার মালিক বানায় দেন, তাহলে তো বেনজির সৃষ্টি হবে, তাহলে এরকম ঘটবে নাই। তো আপনি কোন মুখে বলতে পারেন যে প্রেসিডেন্টের কাছে ধর্ণা দিলে ওই জিন্টু ফিন্টু, তারপরে যাইয়া ওই গমির উদ্দিনের পোলা, তাহেরের পোলা, হ্যাঁ, জেলে উৎসব করে, এগুলো হয়? হাউ কাম? কেমনে হয়, কেন হইতেছে? ও এটা আমার ওই চাচাতো ননদের ভাইয়ের দিক দিয়ে আমার পার্টির অমুক। আপনি তো তাহলে এটা তো পচাই দিলেন। ওর ফাঁসি হয়েছে কি এমনি হইলো? সবটা প্রমাণ হওয়ার পরে, সমস্ত ঘাট পার হওয়ার পরে, হাইকোর্ট হয়ে, সুপ্রিম কোর্ট হয়ে, রিভিশন হয়ে, সবটার পরে হয়েছে। তো তারে আবার আপনার প্রেসিডেন্টের একটা ক্ষমতা রেখে দিছে, উনি আল্লাহর পরে মাফ করে। বদিউর রহমান, আমি আপনার কাছে আবার আসবো। আনোয়ার হোসেন, আমরা যেটি আলোচনা করছি, আমরা বাজেটে ফিরতে চাই, যেটি বদিউর রহমান বলছেন যে রাজস্ব আয় বাড়ানোর দিকে যেমন নজর দেওয়া উচিত। আপনি কি মনে করেন, যেটি আপনি বলছিলেন আপনার খাতে, যেটি স্বর্ণ ব্যবসায়ীদের যে দাবি, যে যেখানে চোরাচালান বন্ধ করা বা অবৈধভাবে স্বর্ণ আনা, সেখানে আসলে রাজস্ব আয়ের একটা বড় ভূমিকা থাকতে পারে, বা সেখানে কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা? ধন্যবাদ। এইটা নিয়ে অনেকবার কথা বলেছি আমরা। অ্যাকচুয়ালি দেখেন, বাংলাদেশে এর আগেই তথ্যটা দিয়েছি, সেটা হলো যে গত 22-23 অর্থ বছরে বাংলাদেশে শুধুমাত্র ব্যাগেজ রুলে
ডিউটি দিয়ে আসছে 54 টন গোল্ড। বাংলাদেশে কিন্তু 54 টন গোল্ডের ডিমান্ড নাই, শুধু ডিউটি দিয়ে আসছে। আর অন্যান্য পথে যা আসছে তার ধরেন আরও 3 গুণ। তো 54 টন হলে 3 গুণ, এটার থেকেও যদি আরও প্লাস করেন তাহলে প্রায় 200 টনের মতো গোল্ড এই দেশে আসছে। এই গোল্ডগুলি কোথায় গেল? এই গোল্ডগুলি যে বাইরে থেকে এনেছে, সেই গোল্ডগুলিও তো টাকা দিয়ে তো আর আনে নাই, ওই দেশ থেকে পেমেন্ট হয়েছে, এইখানে চলে আসছে। সেগুলি কাদের মাধ্যমে আসছে? এই গোল্ড তো আর আমাদের বর্ডারে বা আমাদের ওই বঙ্গোপসাগরও পাওয়া যায় না, আমাদের গ্যাসের খনিতে পাওয়া যায় না, আসে বিদেশি এয়ারপোর্ট থেকে, ওইভাবে আসে। তো পেমেন্টটাও তো সেইভাবেই হয়েছে। এই যে এত লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেছে বাইরে, এটা জানে না। এয়ারপোর্ট দিয়ে যখন আসে তারা জানে। এর আগেও বলেছি যে কেরিয়ার ধরা পড়ে 2-1 জন, হয়তো দেখা যায় 1%, 2% কেরিয়ার ধরা পড়ে, আর বাদ বাকিগুলি কিচ্ছুই হয় না। এবং যখন কেরিয়ার ধরা পড়ে তাকেই শুধু ধরে, এরপরে মূল হোতা তাকে কখনো ধরা হয় না। তো আমাদের এখানে ফরেন কারেন্সি এই দিক দিয়েও চলে যাচ্ছে। এই ফরেন কারেন্সি আমাদের হলো লিমিট। আমাদের ফরেন কারেন্সি কোনো না কোনোভাবে আসে। এক সময় আমাদের এখানে 4 বছর আগেই ছিল, 3-4 বছর আগে ছিল 48-50 প্রায় বিলিয়ন ডলার। এই 5,000 কোটি ডলারের যেই আমাদের রিজার্ভ ছিল, এখন সেটা লাস্ট উইকের যেই রিপোর্ট আসছে যে 13 বিলিয়ন ডলারে কম বেশি এইখানে আছে। তো এইগুলি গেল কোথায়? আমাদের উন্নয়নের কথা বললেন আমাদের বিশেষ করে হেলাল ভাই, উন্নয়নের কথা বললেন। সত্যি অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু পুরনো একটা কথা আছে যে লোন করে বা ধার করে ঘি খাওয়া থেকে না খাওয়া ভালো। কিন্তু সেইটাও যদি আবার শোধ করার মতো আমাদের ক্ষমতা থাকে, এই যে যে আমরা উন্নয়নের জন্য যে সমস্ত দেশ থেকে লোন নিই, এই লোন নেওয়ার পরে কি হয়, তার মিসইউজ হয় বেশি, দুর্নীতি হয়ে সেগুলি বিদেশে পাচার হয়ে যায়। লোন নেওয়াটা খারাপ না, যদি এই দেশের সেই রকম সিস্টেম থাকতো। তার কারণ বাংলাদেশ এমন অনেক দেশে আছে বাংলাদেশের সাথেই স্বাধীন হয়েছে। আমরা একটা দেশ ধরতে পারি, এই যে নর্থ কোরিয়া, দক্ষিণ কোরিয়া, সাউথ কোরিয়া, হ্যাঁ সরি সাউথ কোরিয়া। এই দক্ষিণ কোরিয়া যখন বাংলাদেশি শ্রমিকরা আর দক্ষিণ কোরিয়ার শ্রমিকরা মিডল ইস্টে একসাথেই কাজ করত, এখন সেই দক্ষিণ কোরিয়া পৃথিবীর উন্নত দেশগুলির ভিতরে একটা চলে গেছে, শুধুমাত্র তাদের সিস্টেমের জন্য, তাদের সৎ এই পলিটিক্যাল সিস্টেমের জন্য, তাদের গভর্নমেন্ট ব্যবস্থা এই রকমের জন্য দেশের মানুষগুলিকে তারা সেইভাবে করতে পারে। একসময় ডাকাতের আইল্যান্ড ছিল হলো সিঙ্গাপুর, সেই সিঙ্গাপুর পৃথিবীর সবচেয়ে ধনী দেশের ভিতরে একটা হয়ে গেছে। তো এইগুলি যদি সততা না থাকে, এদেরকে যদি কন্ট্রোল না করা যায়, আপনি এক আমলা একটা নাট বল্টুর দাম যেখানে আছে, হয়তো হাইয়েস্ট সবচেয়ে ভালো নাট বল্টু বিভিন্ন ইন্ডাস্ট্রির জন্য যদি নেওয়া হয়, মানে 10, 12, 15,000, 20,000 টাকাই হইতে পারে, সেইখানে লক্ষ লক্ষ টাকা নাট বল্টুর দাম দিয়ে দিছে। একটা বালিশের দাম 6-7 হাজার টাকা করে দিছে, আবার বালিশ উঠানোর জন্য দিছে। তো এইগুলি দিছে না। এই যে কয়েকদিন ধরে আসতেছে যে বাবা মুক্তিযোদ্ধার সার্টিফিকেটের ভুয়া সার্টিফিকেট নিয়ে একজন পুলিশ অফিসার হয়েছে অ্যাডিশনাল ডিআইজি, উনি পুলিশের হইয়া তার শ্বশুরের নামে বড় 2টা জাহাজ কিনছে, তারপরে তার পরিবারের জন্য শত শত কোটি টাকা বিভিন্ন জায়গাতে করে রাখছে। এত কিছু, এটাও কিন্তু আসতেছে সামহাও, হয়তো একটা নাম আছে শিমুল বা এরকম একটা কিছু নাম, এইগুলি আসতেছে। তো এইগুলি মিস ইউজ হচ্ছে না, এই দেশের টাকা নষ্ট হচ্ছে না। আজকে যদি ব্যবসায়ীরা এই যে যে রুহুল আমিন ভাই বললেন যে মাঝারি যারা ব্যবসায়ী, এই মাঝারি ব্যবসায়ীদের উপরে হ্যামার চলে, যারা হালকা লোন নেয়, অল্প লোন নেয়, তাদের উপরে হ্যামার চলে। হ্যামার চলে না কাদের? যারা বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা, তাদেরকে মানে তফসিল দিচ্ছে, নতুন করে আপনি ঋণ খেলাপি থেকে বাঁচাই দিচ্ছে। তাহলে নিচ্ছে তো তারা তো 50-60% উপরে টোটাল অ্যামাউন্টের টাকা তারা নিয়ে যাচ্ছে। এই যে হাতে গোনা কিছু কিছু বড় বড় গ্রুপ আছে। তো কিন্তু যারা খেটে খায়, সাংঘাতিক রকমভাবে পরিশ্রম করে, এই দেশের এই যে এই অর্থনীতির চাকা বিভিন্নভাবে মানুষগুলিকে ইনভলভ করে যারা আগায় যায়, তাদেরকে উপরে হ্যামার চলে। তো আপনি এইগুলিকে কেমনে কি করবেন বলেন? প্রত্যেকটা জায়গাতে যদি আমাদের এই যে দুর্নীতি ঘুরে ফিরে আসে, বাজেটের কথা, ভাই আমরা একটা বিরতি নিতে চাই, আরেকটা বিরতি নিব, বিরতির পরে এসে আবার শুনবো আপনার কাছ থেকেই শুনবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন।
দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার রুহুল আমিন সিআইপি, আমরা আপনার কাছে যেতে চাই, যেটি নিয়ে আলোচনা করছিলাম বাজেট ভাবনা। আমরা শুনলাম দুজনের কথা, সেখানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আসছে যে আর্থিক খাতে যে ক্ষত তৈরি হয়েছে, সেই ক্ষতকে পুরিয়ে এই বাজেট বাস্তবায়ন আসলে কতটা ঝুঁকিপূর্ণ বা চ্যালেঞ্জের মুখে পড়বে। হ্যাঁ, এটা তো অবশ্যই ঝুঁকিপূর্ণ, এবং কিছু কিছু জিনিস আমরা ব্যবসায়ী হিসাবে এখনও বুঝি না। যেমন প্রতিটা বাজেটই দেখি যে কালো টাকা সাদা করার জন্য একটা সুযোগ থাকে, এ বাজেটও থাকবে, এই বাজেটও থাকবে, কিন্তু এটা সেরকমই আভাস আপনার দেওয়া হচ্ছে। সমীক্ষা দেখেন সেরকম ভালো কিছু রেজাল্ট নাই, কিন্তু তারপর ওটা থাকে। তো এখানে কি কারসাজি আছে, কি আছে, এটা এখনও বুঝি না আমি। তো সুতরাং আমি একজন ব্যবসায়ী হিসাবে এই কেমন বাজেট চাই, বা এখানে আমি এটা বলতে পারি না যে কালো টাকা সাদা করার ব্যাপারে এটা নির্দেশনা কেন থাকে প্রতি বছরই। হ্যাঁ, আপনার একটা থাকতে পারে যে অপ্রদর্শিত আয় কিছু আছে, তো সেইটা হয়তো সে ট্যাক্স দেয় না, বা কি ব্যবসাটা তার বৈধ। ওইটার কথাই বলা হচ্ছে, জি। ওইভাবেই বলা হচ্ছে। কালো টাকা বলে কোনো টাকা নাই। কালো টাকা, অবশ্যই কালো টাকা আছে, যেটা না যেটা না, কালার কোনো কালো নাই, আপনার অপ্রদর্শিত। অপ্রদর্শিত। রাজস্ব বোর্ডের কাছে কালো টাকার প্রসঙ্গ না, অপ্রদর্শিত। অপ্রদর্শিত। দেখানো হয় না tax file এ, জি, সেটি কি কিন্তু কালো? আমরা শুনি যে কালো টাকাই, যেটা ও যে বলে কালো তো টাকাই বলে করা আর হয়। বলে আর কি। জি জি। নিকনেম। তো এইটা নিয়ে আমি এখনো ক্লিয়ার না কিছু, যে প্রতি বছরই থাকছে, ভালো রেজাল্ট নেই তারপর থাকছে, যাক ঠিক আছে। তো এখন কথা হলো যে আমরা যে এইবার বেশ সংযমী হয়েছে, আপনার যে 8 লক্ষ কোটি টাকার নিচে আপনার বাজেট এবার আছে, যেটা 7,96,000 কোটি টাকা। তো এটা মোটামুটি সেরকম বাড়ে নেই। উচ্চবিলাসী বাজেট বা এটি আমি মনে করি যে আমাদের জনসংখ্যা এবং আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে যে জিনিসটা আছে সেই তুলনায় কিন্তু বাজেট খুব একটা বেশি না। আর এখানে ঘাটতি যে সমস্ত আমাদের আভ্যন্তরীণ আয় থেকে যেটা আমাদের তৈরি করতে হবে, সেটা কিন্তু আমরা অনেক পিছিয়ে আছি। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি আপনার রাজস্ব বোর্ডকে একটু ধন্যবাদ দিব, যে এখানে দেখা যায় যে হাজার হাজার কোটি টাকা যারা এমপি হন তাদের যে সুযোগ সুবিধা দেওয়া হয়, যে গাড়ির দাম 40 কোটি 45 কোটি টাকা হয়, সেই গাড়িটা সে আনে, সে চালায়, কিন্তু পরে আবার অন্য নর্মাল গাড়ি চালায়। তো ওইটা গেল কোথায়? তো এটা বলছে যে তাদের এখন 46% ট্যাক্স তাদের দিতে হবে, কিন্তু যেটা আপনার লাক্সারিয়াস গাড়ি সেটা কিন্তু 826% ট্যাক্স দেওয়া। তারপর যে এটা মোটামুটি এটা তারা বের করেছে, এবং এটা তারা করবে, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা সায় দিয়েছেন, এটাকে আমি একটা সাধুবাদ জানাই। তো এই ধরনের, এখানে আপনাকে একটু সাপ্লিমেন্ট করি। জি, এই যে এমপি সাহেবদেরকে বিনা শুল্কে গাড়ি আনার বিষয়টা তো তিনুদ্দিনের আমলে আমরা বন্ধ করে দিয়েছিলাম। সে সময় কিন্তু এটা অনৈতিক হিসাবে ট্রিট করে রাজস্ব বোর্ডই সামারি দিয়ে বন্ধ করেছে। তো আমি ওই সময় এই সামারি দিয়ে ফখরুদ্দিন সাহেব সইয়ের আগে আমি বলছিলাম, তখন সই করায়, যে স্যার এখন তো সই করে গেলেন, রাজনৈতিক সরকার আসার পরে কি এটা বহাল থাকবে কি না আমার ইন্টারেস্ট আছে দেখা, থাকবে না। ঠিকই তো, তারপরে যখন ক্ষমতায় আসলো, কারা আসলো? ওই তিনুদ্দিনের পরে কে আসলো? আওয়ামী লীগ। কোন আওয়ামী লীগ? যারা বলল তিনুদ্দিন ক্ষমতা আসছে তাদের আন্দোলনের ফসল, তারা এসে আবার এটা করে দিল। তো রাজনৈতিক নেতৃত্বই তো অনৈতিক করে তখন আবার এটা বহাল রাখে নাই। তখন বহাল রাখলে তো এখন আবার বন্ধ করার প্রশ্ন আসতো না। এটা যেমন করে, আবার এইটাও ঠিক যে রাজস্ব বোর্ড তারা কিন্তু তাদের যারা কর্মী বাহিনী আছে বা যারা এই সম্মানজনক চাকরিতে আছেন, তারা দেখা যায় যে ওই এসি রুমে বসেই সব কিছু তারা যে ট্যাক্স আরোহণ করতে চায়, পরিধি বাড়ানো, আপনার গ্রামগঞ্জে যাওয়া, এটা তারা চিন্তাও করতে পারে না। এবং আরেকটা দেখলাম যে সাজেশন আসছে যে 200টা নতুন গাড়ি লাগবে তাদের জন্য, যদি হয় তারা ট্যাক্স বাড়িয়ে আনতে পারবে। এটা আমার কাছে মনে হলো যারা গাড়ির ব্যবসা করে বা এই ধরনের কেউ একটা সুন্দর পরামর্শ দিচ্ছে, পরামর্শের কারণে হয়তো সে যদি সাপ্লাই দিতে পারবে, এখানে ভালো একটা সুযোগ সুবিধা হবে। তো এরকম অনেক কিছু আসে, কিন্তু সেটা তো করলে চলবে না। আমাদের আভ্যন্তরীণ আয় কিন্তু বাড়াতে হবে। আপনিও বলেছেন যে রেজিস্ট্রেশনের ব্যাপারটা আছে, এবং আদার্স অন্যান্য ব্যাপারে যেটা আছে, যে লোকালভাবে যদি আমরা আমাদের আয় না বাড়াতে পারি, তাহলে আমরা কিন্তু এগোতে পারবো না। আর এটা তো ঠিক কথা যে 80 থেকে 90 লক্ষ টিন নাম্বার আছে, আর ট্যাক্স দেওয়া হয় এখন দেখা যায় 30 থেকে 35 লক্ষ। তাহলে বাদবাকি প্রায় 50 লক্ষ টিন যার আছে তারা কোনো কিছু ট্যাক্স দেয় না। কেন তাদের কাছে নেয় না? কেন, কি কারণে নিতে পারে না?
না না, এটা একটা হলি তো তথ্য বলছে এনবিআর থেকে যে 40% 3 নম্বরে রিটার্ন সাবমিট করছে আর 60% করে নাই। করে নেই। জি, একেবারে ডাইরেক্টলি তারা বলছে। এই যে বললাম যে 50 লক্ষ দেয় নেই তারা, কোনো ট্যাক্স দেয় নেই, ট্যাক্স নিচ্ছে না। কেন নিচ্ছে না? তারা নিতে পারে না। কিন্তু এইটা তো এনবিআর এর সক্ষমতা আসতে হবে। যেমন ওয়ার্ল্ড ব্যাংক যখন আসে বাংলাদেশে, তাদের বলা হয় যে আমাদের যে মধ্যম আয়ে যাব, যে 3টা প্রতিবন্ধকতা আছে। প্রথম প্রতিবন্ধকতা তারা বলে যে এই রাজস্ব বোর্ডের তাদের সক্ষমতার অভাব এবং তাদের যে দুর্নীতি, এই কারণে এটা আগাচ্ছে না, স্পষ্ট ভাই, তারা বলে। তো হ্যাঁ, জি, আমি আপনার কাছে আবার আসবো, একটু হেলাল ভাইয়ের কাছে যেতে চাই। আমরা যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে হেলাল ভাই যাদের প্রতিনিধিত্ব করেন, ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, তাদেরও অনেক কথা থাকে যেগুলো সবসময় তারা চায়। আপনি জানেন বৈশ্বিক বাস্তবতায় ব্যবসায়ীরা খুব বেশি ভালো নেই। তাদের আসলে জন্য কি করার আছে সেখানে? না দেখেন, আমাদের যে সমস্যাগুলো হচ্ছে কি, আমরা ওই আমার রাজ্যে আমি রাজা, এখানে আপনি এখন আমাদের যতগুলো সংস্থা আছে, যতগুলো বাংলাদেশ ব্যাংক বলেন, এনবিআর বলেন বা অন্য অন্য যে সংস্থাগুলো আছে, ওনারা আসলে কতটুকু সাধারণ মানুষের পারপাস সার্ভ করে আই মিন ডাউট। এই কারণে বলছি আপনার এনবিআর এটা একটা এমন একটা প্রতিষ্ঠান যে এখানে আপনার রাজস্ব আরোহণ করতে হবে, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে হবে। আপনি তো জোর করে আপনি রাজস্ব আহরণ করতে পারবেন না। বাংলাদেশে কত লক্ষ বাজার আছে, এমন কোনো বাজার আছে যেই বাজারে এখন 10 জন ট্যাক্স পেয়ার পাবেন না? এমন কোনো বাজার বাংলাদেশে কিন্তু নাই যেখানে 10 জন ট্যাক্স পেয়ার পাবেন না। আপনি বললে আমাদের কি বলে জনবলের, আমাদের লোকবলের অভাব। যেই দেশে 18 কোটি মানুষ 55 বর্গ মাইলের মধ্যে, সেখানে হচ্ছে লোকবলের সমস্যা। এখন তো লোকবল খুব বেশি লাগেও না, এখন তো আপনি আউটসোর্সিং করে করতে পারেন। এখন আপনি ইন্টারনেটের মাধ্যমে আমার আধুনিক যে আসছে তথ্য প্রযুক্তি, তার মাধ্যমে আপনি করতে পারেন, কিন্তু তা আপনি করছেন না। কি করছেন আপনি? যিনি বাংলাদেশ ব্যাংকের ধরেন ইডি ছিলেন বা বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ যিনি কর্মকর্তা, উনি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর হইতে পারছেন না। অন্য একজন বাইরে থেকে সরকার ওনাকে এখানে এনে গভর্নর বানিয়ে দিচ্ছেন। এনবিআর ধরেন যিনি সারা জীবন চাকরি করেছেন, চাকরি করে করে মেম্বার পর্যন্ত হয়েছেন, সেই একেবারে থেকে শুরু করে এসছেন কমিশনার থেকে শুরু করে, উনি কিন্তু এনবিআর এর চেয়ারম্যান হতে পারছেন না। বাইরে থেকে একজন এসে এনবিআর এর চেয়ারম্যান হচ্ছেন। এই যে বিষয়গুলো, ওনারা মনে করেন যে না ঠিক আছে, আমি যেভাবে চলছি ভাই, আমার 2 বছর এখানে আমার সার্ভিস বা আমার 3 বছর এখানে কাজ করব, এই যেভাবে যায় চলে যায়। তাতে করে সমস্যাগুলো কি হচ্ছে আপনি দেখেন। কয়েকদিন আগে হঠাৎ করে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিল যে এই এসএমই খাতে যাদের লোন আছে তাদের কাছ থেকে 1% টাকা কেটে নিয়ে যাবে স্যার। মানে এইটা কোন মূলকে বসবাস করি, ব্যাংকগুলো এটা পাওয়ার সাথে সাথে কয় না এমনি নাচনের বুড়ি আরো বেশি ঢুলে বাড়ি। এখন ব্যাংক যখন দেখছে, বাংলাদেশ ব্যাংক বলে দিছে যে যাদের এই এসএমই খাতের ঋণ আছে তাদের কাছ থেকে 1% টাকা কেটে নিয়ে যাবে। অর্থাৎ এসএমই খাত হচ্ছে মানে 75 কোটি টাকা পর্যন্ত যাদের ঋণ সীমা, সেগুলো সবগুলো হচ্ছে এসএমই খাত। হইতে পারে বাড়ির জন্য আপনি নিছেন, হইতে পারে গাড়ির জন্য নিছেন, হইতে পারে ব্যবসার জন্য নিছেন, এগুলো সবই এসএমই খাত। ওখান থেকে 14, 14.5, 15% এখন ইন্টারেস্ট নিচ্ছে। তারপরে আবার বলা হচ্ছে 1% টাকা কেটে নিয়ে যাবে, এবং 2বার কেটে নিয়ে গেল। আমরা প্রেস কনফারেন্স করলাম, আমরা বাংলাদেশ ব্যাংকে গেলাম, ইডির সাথে কথা বললাম। তারপরে উনি অনেক চেষ্টা করে বললেন যে না, আমি তো কোথাও এটার হদিস পাচ্ছি না, আপনারা এক কাজ করেন, আমাদের গভর্নরকে একটা চিঠি দেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। আমরা ওনাকে একটা চিঠি দিলাম। চিঠি দেওয়ার পর উনি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলেন না। গত সপ্তাহে দেখলাম স্যার একটা সার্কুলার জারি হয়েছে যে এনারা এই 1% টাকা এখন আর কাটবে না। মানে আলহামদুলিল্লাহ, এই কাটবে না, যেটা নিলে ফেরত দেবে কিনা। রাইট স্যার। এখন প্রশ্ন হচ্ছে, আমার যে 2বার টাকা নিয়ে গেল, এই যার 75 কোটি টাকা ঋণ, 75 লক্ষ টাকা 1.5 কোটি টাকা ধরেন নিয়ে গেল, এই টাকাটা আমাকে ফেরত দিবে কিনা, এটার জন্য আমাদের এখন কথা বলতে হবে। এই যে আমাদের ভুল সিদ্ধান্তগুলো নেয়, তার কিন্তু কোনো জবাবদিহিতা নাই। আমরা কিন্তু বারবার বলছি যে ঠিক আছে, আপনারা এখন গ্রামে গঞ্জে যান, আপনারা উপজেলা পর্যন্ত যান, ওখান থেকে আপনারা ট্যাক্স আরোহণ করেন, কই যাচ্ছে না তো। আপনি দেখেন এই যে আমাদের ব্যাংকগুলো আজকে যে মানে বিহেভিয়ার করছে আমাদের সঙ্গে, ব্যাংকের বাথরুমে যাবেন ভাই, সেখানে আপনার ঠান্ডা, মানে ওখানে দেখবেন যে চিল ঠান্ডা হয়ে আছে। কার টাকা? এই যে ব্যাংকের বাথরুম পর্যন্ত আপনি চিল ঠান্ডা করে রাখলেন, এসি দিয়ে চিল ঠান্ডা করে রাখলেন, সবার কুটটাই পরে ওখানে সুন্দর ওনারা চাকরি করছেন। আরে ভাই, আমরা হয়ে যাচ্ছে ব্যাংক। কার টাকা? জনগণের টাকা। সেই টাকা আপনি সবকিছু করছেন, সেই টাকা আপনি সব মানে আরামায়েশ যা আছে সব করছেন। যে কিছু ওনাকে বললেন না যে এই টাকা আমরা সরকারে নিয়ে দেবে। আরে ভাই, আপনি কেন ঋণ নেবেন? না খেয়ে থাকেন ভাই, আগামী 1 বছর 2 বছর 15% ঋণ নিয়েন না। আপনি দেখেন, আমি যখন 1000 কোটি টাকা ঋণ নিব, আমার কোনো কোলাটেরাল দিতে হবে না, কিচ্ছু না।
জাস্ট আপনি একটা প্রোফাইল বানাবেন, আপনার ব্যাংকের ডাইরেক্টরদের সঙ্গে কথা বলবেন, চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন, আপনার ঋণটা পাশে চলে যাবে। আপনি যখন এই 20 লক্ষ টাকা 50 লক্ষ টাকা আপনি নেবেন, আপনার পরিবার থেকে শুরু করে 14 গোষ্ঠীর মধ্যে নিয়ে 5 আসবেন। লক্ষ যারা টাকা আপনার নিবে। আপনার সেখানে বউ বাচ্চা আছে কিনা, বউ একটা না দুইটা, এগুলো সব কিছু দেখে থাকে, তারপরে বলবে আপনি 3 গুণ টাকা, আমি যদি 1 কোটি টাকা নিই আমাকে 4-5 কোটি টাকা সম্পদ তার কাছে বন্ধক রাখতে হবে। এখন ওনারা খুব আরাম পাইছেন, ওনারা ভাবতেছে যে এই ক্ষুদ্র ব্যবসায়ীরা যদি কোনো কারণে ক্লাসিফাইড হয়, আমার আর কোনো রকম এটা রিশিডিউল হয় না, এটার জন্য কোনো রকম ক্ষমা ব্যবস্থা নাই, কারণ ব্যাংক খুব দ্রুততম সময়ের মধ্যে এবং বাংলাদেশ ব্যাংক একটা আইনও করে দিচ্ছে যে যারা ঋণ খেলাপি হবে তাদের তুমি সম্পত্তি ক্রুক করে নিয়ে নিবা। এখন ব্যাংকের আমার ধারণা আগামী 10-12 বছরে চলতে থাকলে ব্যাংক মোটামুটি ঢাকা শহর থেকে শুরু করে বিভিন্ন শহরে জমিদার মালিক হয়ে যাবে। এই যে কালো আইনগুলো আমরা তৈরি করছি, আপনি একজন উদ্যোক্তাকে আপনি তাকে সাপোর্ট দেবেন না? একটি উন্নয়নশীল দেশের জন্য, উন্নয়নশীল দেশে কাজটা কি? আপনাকে কিন্তু মূল্যস্ফীতি হবে, কারণ আপনি যখন টাকা ছাড়বেন উন্নয়নের জন্য তখন মূল্যস্ফীতি হবে, আমি ধরেই নিচ্ছি সেটা। এবং আমরা যতক্ষণ উন্নয়নশীল দেশে আমরা কাতারে উন্নয়ন হতে না পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এই পেইনটা নিয়েই চলতে হবে। এখন প্রবলেম হচ্ছে আমাদের আমলাতন্ত্র এতই শক্তিশালী, এখানে গভর্নমেন্টও কিছু করতে পারে না, এখানে সরকার কতটুকু পারেন আমি জানি না। এক একজন এক এক জায়গা থেকে আপনার এই টান দিচ্ছেন। এই যে মাঝখানে আপনি দেখছেন রোজার মধ্যে এবার হঠাৎ করে আমাদের কৃষি বিপণন অধিদপ্তর, নাম হচ্ছে তার কৃষি বিপণন অধিদপ্তর, বলে দিল 29টি পণ্য এই দামে বিক্রি করতে হবে। দামটা কি? আপনার 1 লিটার তেলের দাম দিল 156 টাকা 36 পয়সা। এখন বলেন 156 টাকা, 1 টাকা নোট কি এখন পাওয়া যায়? 36 পয়সা কি পাওয়া যায়? এখন যে ম্যাজিস্ট্রেটগুলো যারা এসছেন ওদেরকে পাঠাবেন, যান আপনি যান বাজার তদারকি করেন, গিয়ে দেখবেন যে উনি তো 36 পয়সা হয় উনি 1 টাকা বেশি রাখছে অথবা 36 পয়সা কম রাখছে, তাহলে তো জরিমানা হইল। আপনি কেন এটা করলেন? আপনি কেন 36 পয়সার জায়গায় 1 টাকা রাখলেন? এর হাতে হাত করা লাগাও। মানে এরকম কিছু কালো আইন আমাদের এত বেশি কষ্ট দেয় এবং সমাজকে এত বেশি বিচলিত করে, যেগুলো আসলে এইগুলো আমলাদের দায়িত্ব, কিন্তু এই কাজগুলো আমলারা করেন না। এবং দেখেন মজার আমাদের খাদ্যমন্ত্রী যিনি কৃষি মন্ত্রী, উনি আবার তার 7 দিন পরে বলছেন যে ওইটা আমি তো জানি না যে 29টি পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এই যে আমলাতন্ত্রের একটা বিষয়, মানে আমরা সবাই যদি টেলিভিশনে শিল্পী হইতে চাই, সবাই যদি আমরা আলোচনার মধ্যে আসতে চাই, তাহলে কিন্তু আসলে খুব বিপজ্জনক। হেলালুদ্দিন, আমরা আরেকটা বিরতি নিব, বিরতির পর আবার আসবো। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। বদিউর রহমান, আলোচনা শেষ করতে চাই, শেষ দিকে চলে এসেছি। হেলাল ভাই একটি কথা বলেছেন যে জবাবদিহিতা বা প্রশাসনের সমন্বয়হীনতা, এই যে একটি নীতি যে সহায়তা, নানা বিষয়গুলো তিনি উল্লেখ করেছেন, এইগুলো আসলে সঠিকভাবে প্রণয়ন বা সঠিকভাবে বাস্তবায়ন না করায় যে ঘাটতি তৈরি হয়ে যায়, ভোগান্তি তৈরি হয়, আপনার অভিজ্ঞতা কি বলে? জি ধন্যবাদ হেলাল সাহেব। আরেকটা জিনিস বলছেন মূল্যবান, এটা যেটা বললেন যে রাজস্ব বোর্ডের লোক এখানে চেয়ারম্যান হতে পারছে না, বাংলাদেশ ব্যাংকের লোক গভর্নর হতে পারছে না। আমি আমার আত্মজীবনীটাতে তাড়াহুড়া করে মরে যাব করোনাতে অন্যদের মাটি দিতে যাইয়া তখন লিখতে এই কথাগুলো আমি লিখেছি যে এদের থেকে কেন দিচ্ছে না, আমি বাংলাদেশ ব্যাংক কেন ছাড়লাম। গভর্নর নুরুল ইসলাম সাহেব বললো যে তুমি লিয়েন পাবে না, গেলে রিজাইন করে চলে যেতে হবে। তখন আমি ছাড়লাম, বললাম যে স্যার এখানে তো আমি বড় জোর বাংলাদেশ ব্যাংকে যে 80 জন ক্লাস 1 অফিসার নিল 76-এ পাবলিক সার্ভিস কমিশন 1-এর মাধ্যমে, তখন 2টা কমিশন ছিল, তো সেখানে আমার উপরের দিকে যে প্রথম পজিশন, তাতে আমি সব কিছু অ্যাক্সিডেন্ট ছাড়া হিসাব করে দেখলাম বড় জোর আমাকে ডেপুটি গভর্নর, তাও গভর্নমেন্টের দয়াবলি। ওখানকার নিজস্ব পদ হল ইডি পর্যন্ত, আর গভর্নর আসবে সব এখান থেকে। এটা কেন করেছে? এটার কারণ হইল পাকিস্তান হওয়ার পরে যারা বলতো হোয়েন দ্য এসডিও ক্যাচেস কোল্ড দ্য হোল সাব ডিভিশন স্নিজেস, ও বাচ্চা ছোকরা অবিবাহিত এসডিও যখন প্রথম চেয়ারে বসতো, তার যদি হাসি আসে পুরা মহকুমা তখন হাসতে থাকে। এই ছিল তাদের ক্ষমতা। তারা সেই সময় এই জিনিসগুলো এমনভাবে করেছে যে যে যত জায়গায় যত এক্সপার্টই হোক, কিন্তু ওই মূল পদে যাইয়া তারা বসবে, এটা থেকে কেউ সরতেছে না। এখন প্রশাসনের লোক কি আপনার এনবিআর চেয়ারম্যান গিরি ছেড়ে দিতে চাইবে? চাইবে না। তো রাজনৈতিক নেতৃত্ব কোন ব্যারেন্ডাটা ভাজে যে ঠিক আছে আমার যারা এই লাইনে কাজ করে আসছে
এরাও তো এরকম ক্যাডার জবে আসছে। প্রশাসনের লোকের চাইতে ক্যাডারে কাস্টমস এবং ইনকাম ট্যাক্সের বেশিরভাগ আরও মেরিটোরিয়াস বেশি, হচ্ছে না কেন, দিচ্ছে না। তাহলে এইগুলো একটা ব্রেক থ্রো দরকার। ব্রেক থ্রোতে যদি হয় যে না 62% ব্যবসায়ী আনবো, তার টাকা আছে, সে ভোট করতে পারবে, কিন্তু এগুলা করব না, তাহলে এটা হবে। এটা দায় হবে কি জবাব দিতে হবে। আপনি দেখেন ভোটে অনাস্থা আসতেছে, মানুষ ভোটে যাচ্ছে না। 35% ভোট হইয়ে বলে চিফ ইলেকশন কমিশনার বগল দাবড়াইতেছে, আর আগে বলতো 35 বা 30% আসে নাই। কেমন উল্টো হয়ে যাচ্ছে না? এই উল্টোর ফলটা বড় বড় মেগা প্রজেক্টে আওয়ামী লীগের এই মেয়াদের শেষের দিকে এগুলা গলার কাটা এবং সমালোচনা হয়ে যাবে যদি এই ছোটোগুলা না ধরতে পারে। মাঝখানে দেখেন ঢাকা কেন্দ্রিক সব হচ্ছে, ঢাকা ভাঙ্গা হচ্ছে না কেন? সব ঢাকা কেন্দ্রিক হওয়াতে এখানে ঝামেলা হচ্ছে। আবার কিছুদিন আগে পত্রিকা দেখলাম জবাব দিতে নাই যে রাজুক নাকি দাউদকান্দি পর্যন্ত চলে যাবে। আপনি ডিসেন্ট্রালাইজ করে অন্য সব জায়গার মধ্যে নিয়ে যান, অফিস ভাঙ্গেন, ঢাকা ভাঙ্গেন। এর সাথে একটা ভালো কাজ করছিল, বিচার বিভাগ বাইরে নিচ্ছিল, কিন্তু পরে আবার উঠে দিছে। কারা করে? তো রাজনৈতিক নেতৃত্ব যদি সুদূর প্রসারী এগুলো চিন্তা না করে এই ঝামেলা ঘটবে। আপনি বললেন যে জবাবদিহিতা, যেটা কর ফাঁকি রোধে এই যেটা আসলো, কোরিয়ার একসময় তাদের খাদ্য উৎপাদন কম হয়েছিল সম্ভবত 81 দিকে বা 80 দিকে। তখন তাদের নেতা বলল যে কোরিয়ানরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এক বেলা ভাত খাবে না, উদ্দেশ্য তারা চাল আমদানি করবে না, এবং তার জন্য তারা খায়নি। তাহলে সেই নেতৃত্ব আপনি পাচ্ছেন কই? কথা শুনবে। এখন যদি প্রাইম মিনিস্টার হিসেবে শেখ হাসিনা বলে যে তুমি করের যোগ্য হও নাই, কিন্তু ছোট মুদি দোকানদার, পান দোকানদার থেকে শুরু করে সবাই ওই কম্পালসারি 2000 টাকা ট্যাক্স নেওয়ার গতবারের সেই রকম নয়, সবাই তোমরা কিছু টাকা এইভাবে দিতে থাকো, দেবে কি না? দেবে না। এই যে খেজুরের দাম বাড়ছে, আমি আমারটা ফলন, আমি রমজানে একটা খেজুর খাই নাই, এক টুকরা শশা খাই নাই, আমার চলছে না? চলে। তো সেই নেতৃত্ব কোত্থেকে আসবে? যিনি বলবেন, বলার পরে সবাই মানবে। আমাদের তো সেটা নাই, শুধু লড়াই। একজনে কথা একটা বলবে, আরেকজন তার দোহারি শুরু করবে। ওই একজনে বললো যে আনার এরকম 3বার এমপি হইলো কেন, আরেকজন শুরু বলবে যে তার এত জনপ্রিয়তা, সেটা দেখেই তো দিলাম, আগেরগুলো তো দেখি নাই। তো এই জবাবদিহিতা আমলার বা অন্যের আসার আগে রাজনৈতিক জবাবদিহিতা প্রথম দরকার। যারা দেশটাকে চালায়, যারা দেশটাকে উন্নত করে, যারা দেশটার ভাগ্য নির্ধারণ করে। বদিউর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। আনোয়ার হোসেন যেটি বললেন যে সবার আগে রাজনৈতিক জবাবদিহিতা প্রয়োজন, আপনি কি মনে করেন যে এই বাংলাদেশের বাস্তবতায় বা 52 বছরের স্বাধীনতার এই বিষয়টি আসলেই মুখ্য ছিল? ধন্যবাদ। একটা সিনেমা বাংলা সাহিত্যের ভিতরে খুব আলোড়ন, নট অনলি বাংলা, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করছে। বাঙালি এক ভদ্রলোক করেছিলেন, সত্যজিৎ রায়, হীরক রাজার দেশে। সেইখানে ওই গানের কথায় একটা বলতো যে দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যেসে সিংহাসনে চড়ে। তো এই রকম আমাদের এই সাবকন্টিনেন্টসের রাজনীতি এই রকম হয়ে গেছে। উনি রূপক হিসাবে ব্যবহার করছেন, কিন্তু এই আমাদের জনগণ হইতে আরম্ভ করে ব্যবসায়ীরা বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, ভর পেট নাহি খাই, রাজকর দেওয়া চাই। অর্থাৎ আমরা ওই খাজনা, ট্যাক্স, ভ্যাট এইগুলি আমাদের দিতে হবে, ব্যবসা বাণিজ্য হোক আর না হোক, এইগুলি করতে হবে। আর কি হচ্ছে দেখেন যাইয়া এই সরকারি আমলারা, যারা পাহারাদার, যারা এইগুলি তুলবে, জনগণের সেবা করবে, তাদের শান শৌকত দেখেন। তাদের দামি গাড়ি দিচ্ছে, সুযোগ সুবিধা, ব্যাংক থেকে লোন দিচ্ছে, গাড়িতে এত টাকা পর্যন্ত নিতে পারে, এর জন্য ইন্টারেস্ট মওকুফ করা হচ্ছে বিভিন্ন রকমের। তারপরে তাদের বেতন ভাতা বাড়াই দেওয়া হচ্ছে। কিন্তু যেই দেশে প্রতি বছর 20 থেকে 25 লক্ষ নতুন ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা ঢুকতেছে, সেইখানে তাদের চাকরির ব্যবস্থা নাই। ওই যে হেলাল ভাই বললেন যে লোকজন মনিটরিং করার মতো লোক নাকি খুঁজে পাওয়া যায় না, তাদের সার্ভিসে নাই। আপনারা বেতন বাড়াই দেন, ওই বেতন না বাড়াই এই সমস্ত ছেলে মেয়েদের কাজে লাগান না, সেগুলি লাগাইলেও তো হয়। প্রত্যেকটা যে জায়গাতে একটা সিস্টেম থাকতে হয়। ওই সিস্টেম, বারে বারে বলছি, সিস্টেম যদি রাজনৈতিকভাবে না আসে,
তাহলে কোনোদিনও হয় না। পৃথিবীর এমন একটা দেশ দেখাতে পারবেন না যেখানে সুন্দর রাজনীতির জন্য রাজনীতিবিদদের ভূমিকা ভালো না হইলে সেই দেশ আগাইতে পারে। কারাপশন হইলে কখনোই সেই দেশ আগাইতে পারে না। শক্ত হাতে একেবারে ঠিকভাবে যদি করতে পারে, নির্মোহভাবে করতে পারে, না হইলে এই যে আনারের মতো লোকরা 3 বার এমপি হয়েছে আর তার ব্যাকগ্রাউন্ড এত শুনি, এগুলি জানেন না, তথ্য নাই। একজন এমপি ইলেকশন করবেন, সেই তথ্য তাদের কাছে আসে না, থাকার পরও কিসের জন্য দেন? ওই টাকার জন্য। আমাকে একজনে এক পুলিশ অফিসার আমার বন্ধু, মানে সেকেন্ড ম্যান ছিলেন, উনি আমাকে বললেন যে কি করব, ওই যে কক্সবাজারে ইয়াবা পাচারকারী উনি বারে বারে আসতেছেন, উনাকে ক্রসে দেওয়া যায় না, উনি ওখানে নিয়ন্ত্রণ করেন। ক্রসে দেয় ওনার অনুসারী 2-1 যদি যারা ঠিকভাবে দেয় না তাদেরকে দেয়। তো এইগুলি সবাই জানেন না। ওইখানে যদি শুদ্ধ না হয়, শুদ্ধ রাজনৈতিক বুলি চুলি দিয়া জনগণকে মিডিয়াতে এমনি বলা যায়, কিন্তু অন্তরটা কখনো ক্লিয়ার হয় না। প্রত্যেকটা মানুষে এরকম না বিশ্বাস হয়ে গেছে প্রত্যেকটা জিনিসে। কেন আমরা আশা করে থাকি না যে রাজনীতিবিদরা সুদূর একটা সুন্দর চিন্তা ভাবনা করে দেশটাকে কারো না কারো ভালোভাবে তো শুরু করতে হবে। আনোয়ার ভাই, হাতে সেই সময় নেই, শুরুটা তো আলোচনা আমরা শেষ করব পাচ্ছি না। আমরা। আমাদের গোল্ডের ক্ষেত্রেও আমি বলি, যেটা গোল্ডের ক্ষেত্রে আমরা বারে বারে কত প্রপোজাল দিচ্ছি, কত কিছু করতেছি, বারে বারে ঘুরে সেটাই আসছে। ধরে আমাদের কাছে দেন, নাহলে পাবলিকের কাছে দেন, আনোয়ার হোসেন, আপনাকে পাড়াইয়া একদম সম্পূর্ণ মাটির সাথে মিশাই ফেলবে। আপনাকে আপনারা অসংখ্য- আসেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু আপনারা তারপর এইগুলিকে কন্ট্রোল করেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই আনোয়ার দুষ্টু ভাই, রাজনীতিকে আলোচনা আমাদের বন্ধ করতে হবে। শেষ করতে চাই। ধন্যবাদ। খন্দকার রুহুল আমিন, আমরা আলোচনার শেষ দিকে চলে এসেছি। যে ব্যবসায়ীদের কথা যেটা বলা হয় যে সবসময় সব শোনা হচ্ছে না, যে ব্যবসায়ীদের যে পরামর্শ সেটাও অনেক সময় গ্রহণ করা হয় না। আপনি হেলাল ভাইয়ের কাছ থেকে শুনলেন অনেকটা তার অংশটা। এই 62% সংসদে আছে, তাও শোনা হয় না বললে হইল নাকি? তাহলে তো এখানে শোনা তো শোনা না, এখানে দেখতে হবে কোন শোনা। তো আমরা যে কথা বলি যে বাজেটের নিয়ে তো আজকে কথা, প্রকৃতপক্ষে এই অর্থমন্ত্রী সাহেব সুন্দরভাবে বলবেন এই 6ই জুনে যে 72টা চেম্বার্স এবং 420টা যে অ্যাসোসিয়েশন আছে সবার সাথে কম বেশি আলোচনা করি এই বাজেট প্রণয়ন করা হয়েছে। মানে এটা গণমুখী বাজেট এবং সবাই সম্পৃক্ত। প্রকৃতপক্ষে এটা কিছুই ব্যবসায়ী না, বান্ধব বাজেট। ব্যবসায়িক বান্ধব বাজেট, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের সর্বোচ্চ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই এখান থেকে এসে বিভিন্ন যে সুপারিশমালা দেওয়া হয় তার 10%ও গ্রহণ করে না। জাতীয় রাজস্ব বোর্ড 10%ও গ্রহণ করে না। বাট অর্থমন্ত্রী কিন্তু সুন্দর ওইভাবেই বলে যে ব্যবসায়ীদের সাথে বসে, চেম্বারের সাথে বসে আমরা এই বাজেট প্রণয়ন করেছি। সুতরাং এইটা অ্যাকচুয়ালি আমাদের শুভঙ্করের ফাঁকি। এই শুভঙ্করের ফাঁকিতে বাঁচতে হলে আমাদের যে রাজনীতির নেতৃত্ব এটা সঠিক হতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য এটা যে কিছুদিন আগেও আমরা যারা ইয়াং কিছু এনার্জিক ছেলে মেয়েরা আছে, ভালো রেজাল্ট করছে, তাদের কিছু পুরস্কৃত করা হয়েছে, প্রণোদনা দেওয়া হয়েছে। সেখানে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা ভবিষ্যতে কি হবা। অনেকে বলছে ব্যবসায়ী হবে, আপনার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, নাসাতে যাবে, অনেক সুন্দর সুন্দর কথা বলছে। এবং সে কি বলে যে কম্পিউটার বা রোবট আবিষ্কার করবে, এই ধরনের অনেক কিছু বলছে। কিন্তু আমি 1% দেখলাম না যে কেউ বললো যে আমি রাজনীতিবিদ হব। তো এই যদি আমাদের অবস্থা হয়, নেক্সট আমাদের জেনারেশন যদি আপনার রাজনীতি বিমুখ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে আগাবো? এবং একটা দেশ পরিবর্তন কিন্তু করে রাজনীতিবিদরাই, একটা দেশকে উন্নতি চরম শিখরে নিয়ে যায় কিন্তু রাজনীতিবিদরাই। তা আমি মনে করি যে ফরাসি ভাষায় একটা কথা আছে যে মাছের পচন ধরে তো মগজ থেকে। তো সেই মগজ থেকে যদি আমরা নষ্ট হয়ে যাই তাহলে আমরা তো কিভাবে বাঁচবো? কিন্তু আমাদের প্রচুর সম্ভাবনা আছে। আমাদের ইয়াং এনার্জেটিক 66% আছে, যেটা আগামী 2038 সাল পর্যন্ত এটা আমাদের চলতে থাকবে। এই সুযোগগুলো যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু সত্যি বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ। এবং 2041 সালে যে আমাদের যেটা ডেস্টিনেশন ধরা হয়েছে এর আগেই কিন্তু আমরা উন্নতি চরম শিখরে পৌঁছে পারবো যদি আমাদের নেতৃত্ব ঠিক থাকে। এখন আমি মনে করি নেতৃত্ব এবং সুশাসন এই দুইটি প্লিজ আমাদের। খন্দকার রুহুল আমিন সিআইবি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হেলালুদ্দিন হেলাল ভাই, আলোচনা শেষ করতে চাই আমরা। যারা নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনি জানেন যে দারিদ্র্য সীমার নিচে যারা বাস করে
তাদের জন্য আসলে দিন চালানো প্রায় হিমশিম। গণমাধ্যমে অনেক খবর আছে যে তাদেরকে অনেককে ঋণ করে সংসার চালাতে হচ্ছে। এরকম একটি অবস্থায় সেখানে আসলে কি সুখবর দিতে পারে সাধারণ মানুষের জন্য? ধন্যবাদ। এই যে আমরা আলোচনা অনেকে বললাম না যে রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন মানে না হইলে পরে দেশের উন্নয়ন হয় না। এই যে আপনি যদি স্বাধীনতার পরে দেখেন কত বছর আমরা রাজনৈতিক নেতৃত্ব দেশ চালিয়েছে আর কত বছর সেনাবাহিনী দেশ চালিয়েছে, আপনি একটু খেয়াল করে দেখেন। তাহলে দেখবেন যে যখনই রাজনৈতিক নেতৃত্ব এসেছে তখনই কিছু না কিছু উন্নয়ন কিন্তু আমাদের হয়েছে। আপনি যদি প্রথম থেকে আপনি ধরেন এবং এখন পর্যন্ত যদি আপনি ধরেন, উন্নয়নের কথাটা কিন্তু আমরা অস্বীকার করার সুযোগ নাই। আজকে দক্ষিণ এশিয়া বাংলাদেশ একটা ইমেজিং টাইগার। কেন? এটা কিন্তু একেবারে এমনি এমনি হয় নাই। রাজনৈতিক সদিচ্ছা ছিল, রাজনৈতিক নেতৃত্ব আমাদের ভালো ছিল, সেই কারণে যে হ্যাঁ আরও ভালো হলে আরেকটু ভালো হইতো। আজকে এর মধ্যে পাশাপাশি যদি আসে আমাদের টাকা পাচার হয়েছে, আমাদের ব্যাংকগুলো খালি হয়েছে, আমাদের দুর্নীতি হয়েছে, এই কথাগুলো আসে। এইগুলো না আসলে আরও ভালো হইতো। এখন প্রশ্নজন এনবিআর, ওনাদের বিষয় হচ্ছে যে আমার সিদ্ধান্ত আমি লই, আমরা একটু জিগায় লই আর কি। এই হচ্ছে এনবিআর, যে আমি আমারটাই আমি করি, আমরা একটু জিগায় করি। বিষয়টা হচ্ছে আমাদের এইবারের বাজেটে কিন্তু শুধু আগে আমরা বাজেটে এনবিআরকে ভয় পাইতাম যে বাজেটে কি হচ্ছে, অর্থ মন্ত্রণালয় কোথায় কি করছে। এবার কিন্তু আমরা বাজেটে এনবিআরকে ভয় পাচ্ছি না, আমাদের অর্থ মন্ত্রণালয়কে ভয় পাচ্ছি না, ভয় পাচ্ছি আইএমএফকে। যে আইএমএফ আমাকে $4 বিলিয়ন ঋণ দিয়ে ওনারা এখন যেভাবে জেকে বসছেন এবং ওনারা যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন প্রত্যেকটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এটা একটা মরণপ্রায় খারাগা। ওনারা ট্যাক্স বাড়াবার কথা বলছেন, ওনারা ব্যাংকের সুদ বাড়াবার কথা বলছেন, তেলের দাম বাড়াইতে বলছে, জ্বালানির দাম বাড়াইতে বলছে, আপনার বিভিন্ন ইউটিলিটির দাম বাড়াইতে বলছে। যা ওনারা বলছেন, যদি এইটা আইএমএফ এর এই প্রেসক্রিপশন যদি ওনাকে সত্যি সত্যি আমাদের এনবিআরকে বলেন, অর্থ মন্ত্রণালয়কে বলেন, যদি এটাকে গ্রহণ করতে হয় তাহলে কিন্তু আমরা আসলে বিপক্ষে পড়ে যাব। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আইএমএফ এর ডেফিনেটলি আমাদের আইএমএফ প্রয়োজন। আমরা বিভিন্ন সময় আইএমএফের কাছে যাই, আইএমএফ বিভিন্ন সংকটে তারা পাশে দাঁড়ান বিভিন্ন দেশের। সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওনাদের সঙ্গে কথা বলে এবং আইএমএফকে খেয়াল করতে হবে যে আমাদের যে কথাগুলো আপনি বললেন না, যে আমাদের যে মানুষগুলো এখনও দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে, যারা ঋণ করে এখন মানে তারা সার্ভাইভ করতে পারছে না, এই মানুষগুলোর কথা যদি বিবেচনা না করে আইএমএফ, তাইলে আমার মনে হবে যে এখানে আসলে আমাদের প্রতি এক ধরনের অবিচার করা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ভয়টা কিন্তু এখন এই জায়গাটা যে আইএমএফ এর কোন কোন সিদ্ধান্ত এই বর্তমান বাজেটে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। এবং আমার মনে হয় এই জায়গায় যদি আমরা কাটছাট করতে না পারি, নেগোশিয়েট করতে যদি আমরা ব্যর্থ হই, তাহলে কিন্তু এইবারের বাজেটের কাঙ্ক্ষিত যে ফল, এবং আমরা কিন্তু আমি বারবার বলছি যে এই বাজেটটি গত 15 বছর বা গত 52 বছর স্বাধীনতার পরে যে বাজেট আমরা করেছি, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমি চারিদিক থেকে একেবারে এক ধরনের মানে চাপের মুখে আছে। তো এই চাপটাকে মোকাবেলা করে এই বাজেটকে কেন্দ্র করে ব্যবসায়ীদের নিয়ে এই দেশের এই 18 কোটি মানুষকে নিয়ে আমরা এগিয়ে যাব, সক্ষমতার প্রমাণ দিতে হবে। জি, মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। বদিউর রহমান, আনোয়ার হোসেন এবং খন্দকার রুহুল আমিন সিআইপি, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটায় এসএসটিভি সংলাপ পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএসটিভির সঙ্গেই থাকুন।